স্যাম্পলিং এর ক্ষেত্রে কি হয়, আমরা অল অফ উই অ্যাকচুয়ালি নো ইট। স্যাম্পলিং এর ক্ষেত্রে একটা অ্যানালগ সিগন্যালের বিভিন্ন টাইম ইনস্ট্যান্টে আমরা একটা স্যাম্পল নিব এবং সেই স্যাম্পলগুলো ভ্যালুগুলোকে এরপরে আমরা কোয়ান্টাইজারের ভিতরে কোয়ান্টাইজ করব, কারণ আমরা যে কয়টা স্যাম্পল নিব সবগুলাকে আমরা কোয়ান্টাইজার সবগুলা লেভেলকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না, বিকজ অফ আওয়ার স্টোরেজ কনস্ট্রেন্ট। আমাদের ইনফিনাইট স্টোরেজ নাই, সেহেতু যদিও আমরা যতগুলা লেভেলে কোয়ান্টাইজ করতে পারবো ডিজিটাল সিগন্যাল ডিসক্রিট সিগন্যালটাকে, আমাদের তত ভালো রেজোলিউশন হবে, মানে আমাদের ডিজিটাল সিগন্যালটা তত ভালো হবে, তত ইরর কম হবে, কোয়ান্টাইজেশন ইরর যেটা বলি সেটা কম হবে। কিন্তু গত ক্লাসে যেটা বলেছিলাম যে যদি 3 বিটের যদি আমার ক্যাপাসিটি 3 বিটের হয় কোয়ান্টাইজেশনের, সেক্ষেত্রে আমি 0 থেকে 7 পর্যন্ত অথবা 1 থেকে 8 পর্যন্ত টোটাল 8টা লেভেলে আমরা কোয়ান্টাইজ করতে পারবো। 0 0 1 2 3 4 5 6 7, মানে যদি আমরা 0 থেকে 7 পর্যন্ত যাই তাহলে 8টা লেভেল হয়, অথবা 1 থেকে যদি 8 পর্যন্ত যাই সেক্ষেত্রে 8টা লেভেল হয়। তো এখানে যদি আমি 3 বিট দিয়ে ডাটাটাকে রিপ্রেজেন্ট না করে আরো বেশি বিট দিয়ে করতে চাই, সেক্ষেত্রে আমরা করতে পারি। সেক্ষেত্রে আমার কোয়ান্টাইজেশনের রেজোলিউশনটা ভালো হবে, কোয়ান্টাইজেশন এরর কম হবে, বাট সেক্ষেত্রে আমার প্রসেসরের স্পিড বাড়াতে হবে এবং আমাদের স্টোরেজ সামনে আসবে, মানে আমাদের তখন ডাটাটা স্টোর করতে হবে বেশি এবং ডাটাটা হ্যান্ডেল করাটাও কঠিন হবে। তো যত বেশি লেভেল নিতে পারবো কোয়ান্টাইজেশনের তত ভালো হবে সিগন্যাল। আর বলেছিলাম যে যখন আমরা স্যাম্পলিং করব তখন স্যাম্পলিং এর যে স্পিডটা হবে সেটা যে অ্যানালগ সিগন্যালটা আমরা স্যাম্পলারের ভিতরে ইনপুট দিচ্ছি সেই অ্যানালগ সিগন্যালটার হাইস্ট ফ্রিকোয়েন্সি ডাবল হতে হবে, এটাকে বলে নাইকুয়েস্ট রেট। আমরা যদি এই রেটে স্যাম্পলিং না করতে পারি সেক্ষেত্রে যখন আমরা আবার স্যাম্পল সিগন্যালটা রিকনস্ট্রাক্ট করব, মানে আসসালামু আলাইকুম স্যার, মেজর আরমান স্যার। হ্যাঁ বলো স্যার আর একটু যদি বলতেন স্যার, একটু আগের থেকে স্যার। আচ্ছা ঠিক আছে। স্যাম্পলিং, আমরা গতকাল স্যাম্পলিং সম্পর্কে পড়েছি এবং কোয়ান্টাইজেশন সম্পর্কে অল্প কিছু নলেজ গ্যাদার করেছি। তো স্যাম্পলিং এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা একটা অ্যানালগ সিগন্যাল সিগন্যালের বিভিন্ন ইনস্ট্যান্টে আমরা ভ্যালু নেই। একটা অ্যানালগ সিগন্যাল, যেমন এই অ্যানালগ সিগন্যালটাকে যদি ধরি, এই অ্যানালগ সিগন্যালটার বিভিন্ন, এবং নট অনলি অ্যানালগ, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস সিগন্যাল। এই কন্টিনিউয়াস সিগন্যালটার বিভিন্ন ইনস্ট্যান্টে আমরা ভ্যালু নিচ্ছি, যেমন এখানে একটা ভ্যালু নিচ্ছি, এখানে একটা, এইভাবে আমরা ভ্যালু নিচ্ছি। তো এই আমরা এই ভ্যালুগুলার কয়টা লেভেল দিয়ে এই ভ্যালুগুলাকে রিপ্রেজেন্ট করতে পারবো সেটাই হচ্ছে আমার কোয়ান্টাইজেশন লেভেল। তো আমি যদি 3 বিটের সংখ্যা দ্বারা আমার কোয়ান্টাইজেশন লেভেলগুলো রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আমরা জানি যে 3টা বিটকে সাজানো যায় হচ্ছে 8 রকম ভাবে। তো সেক্ষেত্রে আমার কোয়ান্টাইজেশন লেভেল হবে 8, জিরোটাকে বাদ দেই তাহলে কোয়ান্টাইজেশন লেভেল হবে 7, মানে জিরো লেভেলটাকে যদি বাদ দেই সেক্ষেত্রে হবে 7। তো এইভাবে যদি আমি 4টা বিট দিয়ে আমার কোয়ান্টাইজ সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করি সেক্ষেত্রে আমার লেভেল হবে 16টা, এইভাবে লেভেল বাড়তে থাকবে। তো যত বেশি লেভেল আমরা দিতে পারবো কোয়ান্টাইজেশনের ক্ষেত্রে তত আমার সিগন্যালটার রেজোলিউশন ভালো হবে, মানে তত সিগন্যালটা আমার, যখন আমি আবার অ্যানালগ সিগন্যালে আবার রিকনস্ট্রাক্ট করব সেই অ্যানালগ সিগন্যালটা তত আমার যে আগে যে কন্টিনিউয়াস অ্যানালগ সিগন্যাল থেকে আমি ডিসক্রিট সিগন্যালটা বের করছিলাম সেটার কাছাকাছি যাবে। কিন্তু আমরা দেখলাম যে স্যাম্পলিং যদি আমি ওইভাবে যদি বেশি কোয়ান্টাইজেশন লেভেল নিতে চাই স্যাম্পলিং এর পরে, তাহলে আমার রিকোয়ারমেন্ট বেড়ে যাবে। তার মানে আমাদের স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে হবে এবং বিট ক্যাপাসিটি বাড়াতে গেলে আমাদের প্রসেসরটা বড় হবে, প্রসেসরটা বাড়বে, মানে কোয়ান্টাইজারের কারণে প্রসেসর পুরাটার দাম বাড়বে। তো এই জন্য একটা ট্রেড অফ এর ভিতরে আমাদের থাকতে হয় যে যে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেক্ষেত্রে আমরা লেভেল দিই। তো কোয়ান্টাইজেশনের পরে যেটা আমরা করি সেটা হচ্ছে কোডিং করি, কোয়ান্টাইজেশন লেভেল অনুযায়ী আমরা তখন কোডগুলা বসাই। তো এটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের একটা খুবই সিম্পল একটা ব্লক ডায়াগ্রাম, যেখানে প্রথমে আছে একটা স্যাম্পলার, তারপরে কোয়ান্টাইজার এবং তারপরে আছে কোডার। স্যাম্পলিংটা যদি আমি অল্প কথায় বলতে চাই তাহলে স্যাম্পলিংটা হচ্ছে কনভার্সন ফ্রম কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস ভ্যালু সিগন্যাল টু ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। মানে ডিসক্রিট টাইমই থাকবে বাট ভ্যালুটা হবে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ভ্যালু বলতেছি কারণ আমরা যদি এখানে দেখি যে এই ভ্যালুগুলোকে কিন্তু আমরা এই অ্যানালগ এই সিগন্যালটার কিন্তু অ্যামপ্লিটিউড গুলো আমরা বিভিন্ন ইনস্ট্যান্টেই নিয়েছি, ডিসক্রিট অ্যামপ্লিটিউড গুলোই নিয়েছি, কিন্তু এই নাম্বার অফ অ্যামপ্লিটিউড কিন্তু অনেক, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তো এই কয়টা ভ্যালুকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই একদম এই ভ্যালুগুলো দিই, তাহলে আমার 11টা লেভেল লাগবে। একটা লেভেল এখানে থাকবে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, আবার একটা এখানে, এইভাবে হচ্ছে আমি লেভেলগুলো দিব।
তো এই জন্য বলতেছি যে যদি আমি স্যাম্পলিং করি তাহলে স্যাম্পলিং করার পরে আমি একটা সিগন্যাল পাবো যেটা হচ্ছে discrete value, discrete in time but discrete in time but continuous in value signal sampling এর পরে আমরা যেটা পাবো। এরপরে আমরা যে সিগন্যাল এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন করব, মানে কনভার্সন ফ্রম ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালু সিগন্যাল টু ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালু সিগন্যাল। মানে আমরা at first we were discrete at the x axis, now we will be discrete at the y axis also। মানে আমরা এরপরে অ্যামপ্লিটিউড ভ্যালুগুলোর জন্য আমরা y axis এর ডিসক্রিট ভ্যালু ডিটারমাইন করব এবং সেই ডিসক্রিট ভ্যালুগুলো অনুযায়ী আমরা কোডিং করব। এই ডিসক্রিট যে লেভেলগুলো সেই লেভেলগুলোকে বলতেছে কোয়ান্টাইজেশন লেভেল। এরপরে যেটা কোডিং হচ্ছে কনভার্সন ফ্রম এ ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুড সিগন্যাল টু অ্যান এফিশিয়েন্ট ডিজিটাল ডাটা ফরম্যাট। এরপরে আমরা বললাম না যে প্রথম লেভেলটাকে যদি 000 দেই, তারপরে লেভেলটাকে আমি রিপ্রেজেন্ট করব 001, তারপরে লেভেলকে রিপ্রেজেন্ট করব 010, তারপরে লেভেলকে রিপ্রেজেন্ট করব 011, এইভাবে আমরা যেতে থাকবো। এবং যদি আমাদের 3 বিটের এনকোডার হয় তাহলে আমাদের 3টা বিটের ক্ষেত্রে যেহেতু 2 টু দি পাওয়ার 3 সেহেতু আমরা এটাকে 8টা লেভেল দিয়ে এই কোয়ান্টাইজেশন ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। তো এগুলো আমাদের সব প্রিভিয়াস গতদিন আমরা যেটা পড়াশোনা করেছিলাম সেটাই আমাদের এখানে আছে। জাস্ট আমি একটা রিক্যাপিচুলেট করার জন্য এখানে এই কথাগুলো বললাম যে এক্স এ অফ যদি একটা কন্টিনিউয়াস সিগন্যাল হয় তাহলে এই সিগন্যালটার যদি বিভিন্ন ইনস্ট্যান্টে যদি আমি অ্যামপ্লিটিউড নেই, যেমন যদি জিরোতে একটা অ্যামপ্লিটিউড সেভ করলাম, টয়েস টিতে একটা করলাম, এইভাবে যদি আমি বিভিন্ন এই যে কালোতে ডটগুলা দেখতেছি ব্ল্যাক ডট, এই ব্ল্যাক ডটের জায়গাগুলোতে যদি আমি অ্যামপ্লিটিউড গুলা নেই তাহলে আমি শেষ পর্যন্ত একটা ডিসক্রিট টাইম বাট কন্টিনিউয়াস ভ্যালু সিগন্যাল পাবো যেটা হচ্ছে এক্স এ অফ এন টি, যেখানে টিটা হচ্ছে স্যাম্পলিং স্পিড বাট স্যাম্পলিং ইন্টারভাল। স্যাম্পলিং ইন্টারভালকে যদি আমি রেসিপ্রোকাল করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে যেহেতু এটা একটা স্যাম্পলিং ইন্টারভাল সেহেতু এটাকে যদি আমি রিভার্স করি রেসিপ্রোকাল করি তাহলে যেটা পাবো সেটাকে বলা হচ্ছে স্যাম্পলিং রেট মানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তো যেহেতু টি ইজ ইকুয়াল টু এন টি, কারণ আমার এখানে ছিল টি কন্টিনিউয়াস টাইম ভ্যারিয়েবল টি, সেই কন্টিনিউয়াস টাইম ভ্যারিয়েবল টিটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি একটা ডিসক্রিট টাইম ভ্যারিয়েবল দিয়ে যেটা হচ্ছে এন ক্যাপিটাল টি। তো এই এন ক্যাপিটাল টি এর জায়গায় যদি আমি 1/fs বসিয়ে দিই তাহলে আমার এই স্মল টিটা হয়ে যাবে n/fs। এইটাই হচ্ছে স্মল টি যেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম ভ্যারিয়েবল এবং স্মল এন বা ক্যাপিটাল টি যেটা হচ্ছে একটা ডিসক্রিট টাইম ভ্যারিয়েবল, এই দুটার মধ্যে রিলেশন। এরপরে আমরা দেখেছিলাম যে যদি এই এন ভ্যারিয়েবলটাকে যদি এখন আমি অ্যানালগ এই ডিজিটাল সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই মানে ডিসক্রিট সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কিভাবে করব? সেক্ষেত্রে x অফ n হয়ে যাবে a cos twice by f nt বিকজ আমার we had twice by f small t at the place of omega t in case of analog signal। এখন এই t টাকে যদি আমি nt দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এখানে আমাকে nt লিখতে হবে কারণ আমি লিখেছি এখানে t is equal to nt। তাহলে nt যদি এখানে বসাই তাহলে আমরা জানি t এর ভ্যালু হচ্ছে fs, সেক্ষেত্রে আমি টয়েস বাই n টাকে ইনট্যাক্ট রেখে এই f বাই fs এর ভ্যালুটাকে স্মল f হিসেবে কনসিডার করতেছি যেটাকে আমরা বলছি রিলেটিভ ফ্রিকোয়েন্সি। মানে এটা হচ্ছে fs টা হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মানে আমি কত স্পিডে সিগন্যালটাকে স্যাম্পল করতেছি সেই রেটটা, আর ক্যাপিটাল f যেটা সেটা হচ্ছে আমার অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। এই দুইটার যে রেশিও সেটাকেই বলতেছি আমরা স্মল f, এবং এই দুই পাশে যদি আমি এখন টয়েস পাই দিয়ে গুণ করি তাহলে আমরা জানি যে টয়েস পাই f মানে হচ্ছে স্মল ওমেগা, আর এখানে টয়েস পাই দিয়ে গুণ দিলে আসে কি টয়েস পাই ক্যাপিটাল f মানে হচ্ছে ক্যাপিটাল ওমেগা, আর এখানে যেহেতু 1/fs আছে সেহেতু এই ক্যাপিটাল টিটা থেকে গেল। তো এইটা হচ্ছে আমার স্মল ওমেগা আর ক্যাপিটাল ওমেগা রিলেশন, এটা হচ্ছে আমার ক্যাপিটাল এফ এবং স্মল এফ এর রিলেশন। সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে যে ক্যাপিটাল এফ যেটা সেটা হচ্ছে আমার অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, ক্যাপিটাল এফ এস যেটা সেটা হচ্ছে আমার স্যাম্পলিং রেট মানে আমি কত দ্রুত স্যাম্পল গুলা নিচ্ছি সেটা, এবং এই স্মল এফ যেটা সেটা হচ্ছে আমার ডিসক্রিট যে সিগন্যালটা পাইলাম সেই সিগন্যালটার যে ফ্রিকোয়েন্সি এটা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ কে বলো? স্যার অনেকের হচ্ছে স্যার কানেক্ট করতে পারতেছে না মিটিং এর মধ্যে, আপনার এন্ড থেকে কি অফ করে দেওয়া আছে পারমিশন? না, পারমিশন দেওয়া আছে। মানে কানেক্টিং দেখাচ্ছে, অনেকের মানে জয়েন করতে যাচ্ছে কানেক্টিং দেখাচ্ছে কিন্তু জয়েন হচ্ছে না। না আমার এটা অটোমেটিক, আমার এখন 69 জন কানেক্ট আছে। স্যার কয়েকজন বলতেছিল আমাকে যে কানেক্ট করতে পারতেছে না, আমি নিজেও ট্রাই করলাম আমার ফোন থেকে,
আমার ফোন থেকেও কানেক্ট করতে পারতেছি না আমি স্যার। এটা আবার কেমন? ওয়েটিং রুম কিন্তু আমি এনাবল করি না, আমার এখন পার্টিসিপেন্ট 70 জন দেখাচ্ছে, তাহলে এই 70 জন কি কানেক্টেড নাই? আমার কাছেও তো আনইউজুয়াল লাগতেছে জিনিসটা। এটা ভুয়া কথা। তা আমি নিজেও চেক করলাম স্যার, আর টোটাল আসলে সমস্যা কত হচ্ছে। পার্টিসিপেন্ট বলো? স্যার 2 সেকশন মিলে অলমোস্ট 80 জনের মতন। তাহলে 71 জন তো কানেক্ট আছে, যারা করতে পারতেছে না এরা হচ্ছে ভুয়া। বুঝতে পারা গেছে? তো এটা হচ্ছে আমার স্মল এফ এবং ক্যাপিটাল এফ এবং স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যেটা, এটা রিলেশন, এবং এটা হচ্ছে স্মল ওমেগা এবং ক্যাপিটাল ওমেগার রিলেশন। এরপরে আমরা যেটা দেখেছিলাম যে নাইকুয়েস্ট রেট বলে একটা রেট আছে, যে রেটে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা করতে হবে, মানে স্যাম্পলিংটার ফ্রিকোয়েন্সি এমন হবে যাতে সেটা আমার যে সিগন্যালটাকে আমি স্যাম্পল করতেছি অ্যানালগ সিগন্যাল বা যেটাই বলি, সেই সিগন্যালটা যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সেই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে ডাবল হতে হবে। সেটা আমরা এখান থেকে দেখেছিলাম। কারণ হিসেবে আমরা জানি যে একটা ডিসক্রিট টাইম সাইনোসয়েডাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি ভ্যারি করে -f থেকে +f এর ভিতরে, অর্থাৎ এটা -f এর থেকে বড় হতে পারে এবং +f এর থেকে ছোট হতে পারে। মানে f যেটা ক্যাপিটাল স্মল f যেটা সেটা -half থেকে +half এর ভিতরে ভ্যারি করবে। তো এই স্মল f এর জায়গায় যদি আমি এখন এটার ভ্যালু যেটা আমরা পেয়েছি ক্যাপিটাল f বাই ক্যাপিটাল fs সেটা যদি বসিয়ে দিই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যানালগ যে সিগন্যালটা আমার ছিল সেই অ্যানালগ সিগন্যালটা বেসিক্যালি থাকবে হচ্ছে -fs/2 থেকে +fs/2 এর ভিতরে, যেখানে fs টা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তার মানে আমার হাইয়েস্ট ভ্যালুটা আমি এখান থেকে বুঝতে পারতেছি যে কন্টিনিউয়াস যে সিগন্যালটা আমার ছিল, যে সিগন্যালটা অ্যানালগ সিগন্যাল, সেই সিগন্যালটা যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটার ভ্যালু হাইয়েস্ট হতে পারবে হচ্ছে fs/2, কারণ আমরা এখানে কিন্তু লেস দেন ইকুয়াল টু লিখেছি, তার মানে কি f fs/2, এইটা হবে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। অ্যানালগ সিগন্যাল যেটাকে আমি স্যাম্পল করতেছি সেটার হাইয়েস্ট ভ্যালু হবে হচ্ছে fs/2, এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এখন আমি এই 2টাকে যদি আবার এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে 2 into f max অথবা 2f। এর মানে আমরা স্যাম্পলিং যে ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সিটার থেকে যদি সেই ফ্রিকোয়েন্সিটা যদি আমার অ্যানালগ সিগন্যালের কোন একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বলতেছি তার ডাবলের সমান হয়, সেক্ষেত্রে আমি স্যাম্পল করার পরও সিগন্যালটাকে যখন আবার ব্যাক নিয়ে আসবো, যখন ডিজিটাল সিগন্যালটাকে আবার অ্যানালগ সিগন্যালে রিপ্রেজেন্ট করব, তখন আমি উইদাউট অ্যালিয়াজিং মানে আমার কোনো সমস্যা ছাড়াই আমি সেই অ্যানালগ সিগন্যালটাকে আবার ব্যাক নিয়ে আসতে পারবো। এটা ছিল হচ্ছে এই স্লাইডের কথাবার্তা। Therefore, sampling introduces an ambiguity since the highest frequency in a continuous time signal that can be uniquely distinguished when such a signal is sampled at a rate of fs equal to 1/t is f max equal to fs/2. এটাই হচ্ছে f max। এখন এই 2টাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে 2f max। তার মানে স্যাম্পলিং স্পিডটা হতে হবে হচ্ছে আমি যে সিগন্যালটাকে স্যাম্পল করতেছি সেই সিগন্যালটার ভিতরে যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো আছে এর মধ্যে সবথেকে বড় যে ভ্যালুটা সেই ভ্যালুটা দ্বিগুণের সমান, মিনিমাম এটা হইতে হবে। দ্বিগুণের বড় হওয়াটা ভালো, দ্বিগুণের যদি সমান হয় সেটা মানে একেবারে আমাদের জাস্ট আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করবে, কিন্তু মানে আমাদের হাতে আর কিছু থাকবে না আর কি। এরপরে আমরা দেখেছিলাম এই স্লাইডটাতে যে দুইটা সিগন্যাল ছিল, একটা হচ্ছে a cos twice pi f naught t plus theta। এই সিগন্যালটা একটা অ্যানালগ সিগন্যাল এবং এই অ্যানালগ সিগন্যাল অথবা কন্টিনিউয়াস সিগন্যাল যেটাই বলি না কেন, এটাকে যখন আমি ডিসক্রিট টাইম সিগন্যাল বানিয়েছিলাম তখন এখান থেকে আমি পেয়েছিলাম a cos twice pi f naught n plus theta এইটা। এখন আমি দেখবো যে f naught থেকে যদি আমি এটা পাই, যদি f naught এই f naught এর সাথে যদি এখন আমি আরো কিছু যোগ দেই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি সহ, তাহলে যে সিগন্যালটা পাবো সেই সিগন্যালটা এরকম হয় কিনা। যদি হয় তাহলে আমি বলতে পারবো যে আমার যে হাইয়েস্ট স্যাম্পলিং রেট সেই হাইয়েস্ট স্যাম্পলিং রেটটা অবশ্যই আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে ডাবল হতে হবে, তাছাড়া আমি ওই ডিজিটাল সিগন্যালটা থেকে অ্যানালগ সিগন্যালটা আবার ব্যাক নিয়ে আসতে পারবো না। তো f naught is equal to small f naught is equal to capital F naught by fs is the relative frequency of the sinusoid,
ইফ ইউ অ্যাজিউম দ্যাট, যদি আমি মনে করি যে এফ নট আমার -fs/2 আর +fs/2 এর মধ্যেই আছে, তাহলে আমার ফ্রিকোয়েন্সি এফ নট অফ xn ইজ ইন দি রেঞ্জ, মানে লিনিয়ার ফ্রিকোয়েন্সিটা থাকবে -12 থেকে +12 এর ভিতরে, হুইচ ইজ দি ফ্রিকোয়েন্সি রেঞ্জ ফর ডিসক্রিট টাইম সিগন্যালস। মানে ডিসক্রিট টাইম সিগন্যাল যদি এর ভিতরে থাকে তাহলে আমরা জানি যে সিগন্যালগুলোকে আলাদা করা যায়, কিন্তু যদি এর থেকে বড় হয়ে যায় তাহলে যে সিগন্যালগুলো তৈরি হবে সেই সিগন্যালগুলো আবার এই রেঞ্জের ভিতরে যে সিগন্যালগুলো আছে সেগুলোর মতোই দেখতে হবে। মানে সেক্ষেত্রে এইটাকে বলা হয় হচ্ছে মানে আইডেন্টিফাই করা যাবে না, ওই একই রকম লাগবে দেখতে। তো ইন দিস কেস দ্য রিলেশনশিপ বিটুইন এফ নট অন এফ নট মানে ক্যাপিটাল এফ নট এন্ড স্মল এফ নট ইজ 1:1, এবং আমরা এক্ষেত্রে সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবো টু আইডেন্টিফাই or reconstruct the analog signal xa of t from sample। আমার এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে একটা অ্যানালগ সিগন্যাল নিলাম, সেই অ্যানালগ সিগন্যালটাকে স্যাম্পল করলাম, এই স্যাম্পল সিগন্যালটা দেখে আমি কি অ্যানালগ সিগন্যালটাকে চিনতে পারবো কিনা। তো যদি আমার অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা -fs/2 থেকে +fs/2 এর ভিতরে থাকে, সেক্ষেত্রে আমি এটা পারবো। কিন্তু যদি আমার অ্যানালগ সিগন্যালটার ফ্রিকোয়েন্সি এমন হয় যেটা হচ্ছে fk এবং যেটার ভ্যালু হচ্ছে f0 প্লাস kfs, যেখানে k গুলা হচ্ছে সব ইন্টিজার ভ্যালু, সেক্ষেত্রে কি হবে, যদি k 1 ধরি তাহলে আমার এই অ্যানালগ সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হয়ে যায় f0 প্লাস fs। f0 প্লাস fs সার্টেনলি কিন্তু fs এর থেকে বড়, মানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির থেকে বড়। এখন এখানে যদি আমি +2 ধরি সেক্ষেত্রে আমার f0 প্লাস টয়েস fs হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির থেকে বড়, যেটা হচ্ছে fs। সো এই সিগন্যালটাকে যদি আমি এখন এই fs রেটে স্যাম্পল করতে চাই, তাহলে কি আমার fs রেটটা কি ওই সিগন্যালের ভিতরে যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে তার থেকে ছোট হয়ে গেল, অথচ আমি চাচ্ছিলাম যে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা আমি যে সিগন্যালটাকে স্যাম্পল করতেছি সেই সিগন্যালটার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ভ্যালুটারও ডাবল হওয়া উচিত, কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার কি হবে দেখি, আমি এখন যদি আমি এই ভ্যালুটা বসাই f0 প্লাস kfs, এর আগে আমি বসিয়েছিলাম কি এই f0 এর জায়গায় আমার এখানে আমি কি বসিয়েছিলাম f0 বাই fs, কারণ আমার তখন সিগন্যাল ফ্রিকোয়েন্সি ছিল f0 এবং স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ছিল fs, সেক্ষেত্রে আমার এটা ছিল টয়েস বাই f0 n। কিন্তু এখন তো আমার আর ওই সিগন্যালটা যে সিগন্যালটাকে স্যাম্পল করতেছি সেটা আর f0 নাই, সেটার ফ্রিকোয়েন্সি হয়ে গেছে f0 প্লাস kfs। তো ওইটা যদি আমি এখন এখানে বসাই, সেক্ষেত্রে আমরা যদি এখানে একটু ম্যানিপুলেট করি তাহলে দেখতে পাবো যে টয়েস বাই n f0 বাই fs থাকতেছে, আর টয়েস বাই kn থাকতেছে, আর থিটা থাকতেছে। তো এই টয়েস বাই kn যেটা, সেই টয়েস বাই kn টাকে আমি এখন, আমরা জানি যে টয়েস বাই kn যদি পুরো অ্যাঙ্গেলটার সাথে যোগ দিই তাহলে এটা ভ্যানিশ হয়ে যায় এবং যে সিগন্যালটা ছিল সেটাই থেকে যাবে। তার মানে এখন আমি যে সিগন্যালটা পাচ্ছি এখানে সেটা কোনটা, সেটা হচ্ছে a cos টয়েস বাই f0 n প্লাস থিটা, মানে এইটা হচ্ছে সেই ডিসক্রিট সিগন্যালটা যেটা আমি এই অ্যানালগ সিগন্যালটাকে স্যাম্পল করে পেলাম। তো আমি এই প্রথমে যে অ্যানালগ সিগন্যালটা নিয়ে ডিল করতেছিলাম সেটাকে স্যাম্পল করেও এই ডিসক্রিট সিগন্যালটা পেয়েছি, আর এই অ্যানালগ সিগন্যালটাকে স্যাম্পল করেও এই ডিসক্রিট সিগন্যালটাকে পেয়েছি। তাহলে কি এখন এই স্যাম্পলগুলো দেখে আমি বলতে পারবো যে স্যাম্পলগুলা এই সিগন্যাল থেকে এসেছে নাকি এই সিগন্যাল থেকে এসেছে? এটার অ্যানসার কেউ একজন আমাকে দাও। হ্যাঁ স্যার। এটা ডিস্টিংগুইশ করা সম্ভব হবে না, এই জন্য বলতেছে যে যে সিগন্যালটাকে আমি স্যাম্পল করব সেই সিগন্যালের যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির থেকেও ডাবল ফ্রিকোয়েন্সিতে যদি আমি স্যাম্পল না করি সেক্ষেত্রে আমি ডিস্টিংগুইশ করতে পারবো না, আমার এই ডিজিটাল সিগন্যাল গুলা থেকে ডিসক্রিট সিগন্যাল গুলা থেকে আমি ডিস্টিংগুইশ করতে পারবো না যে কোন অ্যানালগ সিগন্যাল থেকে সিগন্যাল গুলা তৈরি। তো এখন নরমালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই কন্টিনিউয়াস সিগন্যালটাকে আমরা একটা পালস ট্রেন দিয়ে গুণ দেই, যেটা হচ্ছে p অফ t। এই পালস ট্রেন গুলা কি আমি এটা পরের ক্লাসগুলোতে আমরা বুঝতে পারবো, বাট এগুলা হচ্ছে এক একটা আমরা বলতে পারি যে শিফটেড ইম্পালস বলে। শিফটেড ইম্পালস কি এগুলো আমরা পরের ক্লাসে জানবো, বাট এগুলা শিফটেড ইম্পালস মানে হচ্ছে এই সিগন্যাল গুলা একটা জাস্ট একটা ইন্টিজার ভ্যালুতে জাস্ট যেমন এখানে ভ্যালিড, এখানে ভ্যালিড, এখানে ভ্যালিড, বাদ বাকি জায়গাগুলোতে ভ্যালিড না।
তো এই সিগন্যালটা দিয়ে যদি আমি এখন অ্যানালগ সিগন্যালটাকে একটা গুণ করি তাহলে কি হবে, অ্যানালগ সিগন্যালটা থেকে আমি এই জায়গায় যে ভ্যালুটা আছে সেটা পাবো, এই জায়গায় যে ভ্যালুটা আছে সেটা পাবো, এই জায়গায় যে ভ্যালুটা আছে সেটা পাবো, এটা পাবো, এটা পাবো, এটা পাবো, এটা পাবো। মানে এই ইম্পালস ট্রেনটা, ইউনিট ইম্পালস ট্রেনটা যেসব জায়গায় ভ্যালিড ছিল এই পি অফ টি টা, সেই সব জায়গায় শুধুমাত্র আমি কন্টিনিউয়াস সিগন্যালের ভ্যালুটা পাবো। এই জন্য এই পি অফ টি যেটা, সেই পি অফ টিটাকে বলে হচ্ছে একটা পালস ট্রেন। তো ম্যাথমেটিক্যালি দিস প্রসেস ক্যান বি রিটেন অ্যাজ দ্য প্রোডাক্ট অফ কন্টিনিউয়াস সিগন্যাল এন্ড স্যাম্পলিং পালসেস। এই স্যাম্পলিং পালস গুলাকে দিয়ে যদি আমি কন্টিনিউয়াস সিগন্যালটাকে গুণ দেই এভাবে, সেক্ষেত্রে আমি এক্স অফ টি পাবো, যে এক্স অফ টি হচ্ছে অ্যানালগ সিগন্যালটার বিভিন্ন ইনস্ট্যান্টে বিভিন্ন ইন্টিজার টাইমের ভ্যালুতে অ্যামপ্লিটিউড। যেমন পাচ্ছি এখানে একটা, মানে এই পি অফ টি এর সবগুলোর ভ্যালু ছিল 1 বিভিন্ন ইনস্ট্যান্টে, এখন পি অফ টি টা অ্যাজিউম করবে এক্স অফ টি এর ভ্যালু এই বিভিন্ন টাইম ইনস্ট্যান্টে। এইভাবে আমরা বেসিক্যালি অ্যানালগ সিগন্যাল থেকে ডিসক্রিট ভ্যালু গুলাকে আলাদা করি। where pt is the pulse train with a period t is equal to 1/fs, এই যে 1/fs বলতেছিলাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এর মানে হচ্ছে এই পালস ট্রেন যেটা সেটারই পিরিয়ড হচ্ছে 1/fs বা t, মানে 1/t টাইম, সরি টি টাইম পর পরে আমার এক একটা করে স্যাম্পল আছে এবং স্যাম্পল গুলাকে আমি অ্যানালগ সিগন্যালের সাথে গুণ দেওয়ার কারণে অ্যানালগ সিগন্যালের ভ্যালু গুলাকে আমি এক্সট্রাক্ট করতে পারলাম। এখন এই এক্স অফ টি টাকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাই তাহলে আমরা জানি এটাকে এক্স অফ এফ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করার অনেক পদ্ধতি আছে, এগুলো তোমরা জানো। তো এই এক্স অফ টি টাকে এক্স অফ এস দিয়ে লেখা, এক্স অফ এফ দিয়ে লেখা যায়। ফ্রম স্পেকট্রাম অ্যানালাইসিস দি অরিজিনাল স্পেকট্রাম x of f and the sample signal spectrum xs of f in terms of xz are related as this. xs of f টা হচ্ছে আমার এই যে সিগন্যাল গুলো আমি পেলাম স্যাম্পল করার পরে সেই সিগন্যাল গুলোর স্পেকট্রাম, এবং x of f হচ্ছে আমার বেস ব্যান্ড যে সিগন্যালটা। এই জিনিসটা আমরা আবার কমিউনিকেশনে পড়বো, সমস্যা নাই, একটু খেয়াল করে দেখতে হবে, কমিউনিকেশনে আরো ডিটেইল দেখবো, কমিউনিকেশনের যে কোর্সটা আমরা পড়তেছি সেখানে আরো ডিটেইল দেখবো। তো x of s টা হচ্ছে আমার বেস ব্যান্ড সিগন্যালের স্পেকট্রা এবং xs of f টা হচ্ছে আমার স্যাম্পল যে সিগন্যালটা পেলাম সেই স্যাম্পল সিগন্যালের স্পেকট্রা। তো এখন এই এক্সএস অফ এফ কে আমি রিপ্রেজেন্ট করতে পারি 1/t n ইকুয়াল টু -ইনফিনিটি টু +ইনফিনিটি x অফ f মাইনাস nfs। এখন আমি n এর যদি বিভিন্ন ভ্যালু বসাতে থাকি তাহলে আমি বিভিন্ন স্পেকট্রা গুলা কোথায় গেছে স্যাম্পল সিগন্যালে সেগুলা পাবো। এখন x অফ f এর সাথে আমি এই nfs গুলা কেন দিলাম, nfs গুলা আমি দেওয়ার কারণ হচ্ছে দেখো এখানে আমার বিভিন্ন স্যাম্পল গুলো আছে, এখানে একটা স্যাম্পল আছে, এখানে একটা স্যাম্পল আছে, এখানে একটা স্যাম্পল আছে, এখানে একটা স্যাম্পল আছে। তার মানে x of f is assumed to be the original baseband spectrum while s of f is its sampled signal spectrum consisting of the original baseband spectrum x of f and its replicas at x plus minus nfs। মানে দুই পাশেই এই যে অরিজিনাল সিগন্যালটা ছিল আমার সেই সিগন্যালটার কি তৈরি হবে, রেপ্লিকা তৈরি হবে। এটা কেন হচ্ছে এটাও আমরা পরের এগুলাতে বুঝতে পারবো, কারণ বেসিক্যালি এখানে আমি বলেছিলাম যে এগুলো হচ্ছে ইউনিট ইম্পালস, বাট এই ইউনিট ইম্পালস গুলো হচ্ছে এক একটা শিফটেড ইউনিট ইম্পালস। তো শিফটেড ইউনিট ইম্পালস গুলাকে রিপ্রেজেন্ট করার জন্য যেমন এইটা যদি ডেল অফ 0 হয় এটা হবে ডেল অফ n-1, এটা ডেল অফ n-2, এটা ডেল অফ n-3, এইভাবে সামনের দিকে যাবে আর কি জিনিসগুলা। তো কিভাবে যায় এটা আমরা পরের যে চ্যাপ্টার গুলা সেগুলাতে আমরা শিখবো, বাট এটা হচ্ছে একটা শিফটেড ইম্পালস এবং এই শিফটেড ইম্পালসকে দিয়ে যদি আমি বেসব্যান্ড সিগন্যালটাকে গুণ দেই তাহলে কি হবে, এই বেসব্যান্ড সিগন্যালটারই রেপ্লিকা তৈরি হবে এর বিভিন্ন স্যাম্পলিং মাল্টিপল ইন্টারভালে। মানে আমি এখন যদি n = 0 বসাই তাহলে কি বেসব্যান্ড সিগন্যালটা পাবো, n = যদি 1 বসাই তাহলে কি পাবো, শিফটেড বাই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এরপরে যদি 2 বসাই তাহলে শিফটেড বাই 2 মাল্টিপ্লাইড বাই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, যেমন এখানে বলা আছে। তো xs অফ f টা যদি আমি এখন n এর ডিফারেন্ট ভ্যালু এখানে বসাই তাহলে দেখতে হবে হচ্ছে এরকম x অফ f প্লাস fs, x অফ s, x অফ f মাইনাস fs, এরকম দেখতে হবে। তো যদি আমি এখন গ্রাফিক্যাল ভিউতে যাই জিনিসটা হবে এরকম। স্যার একটু লাস্ট স্লাইডটা যাবেন স্যার। স্যার এখানে স্যার ইকুয়েশনটাতে স্যার f মাইনাস প্লাস হবে না, আবার নিচে যে লেখা আছে রেপ্লিকাতে মাইনাস প্লাস, উপরে এটা তো মাইনাস প্লাস হবে বাট লেখা নাই। জি স্যার এটা কারণ লেখা নাই কেন, কারণ n এর ভ্যালুটা ভ্যারি করতেছি -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে। এবার বোঝা গেছে? ইয়েস স্যার বুঝতে পারছি স্যার। যদি আমি n এর ভ্যালুটা 0 থেকে ইনফিনিটির মধ্যে ভ্যারি করতাম তাহলে এখানে এই জিনিসটা কিন্তু ভুল হয়ে যেত।
যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে ভ্যারি করতেছে, তার মানে হচ্ছে কি এন এর ভ্যালু আমি আসলে নেগেটিভও ধরে নিছি। তো এখন এন এর ভ্যালু যদি নেগেটিভ বসাই সেক্ষেত্রে অটোমেটিক এখানে প্লাস চলে আসে। জি স্যার, বুঝতে পারছি স্যার। তো এখন এটা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যাই, এটা হচ্ছে আমার বেস ব্যান্ড সিগন্যাল, আর এই বেস ব্যান্ড সিগন্যাল থেকে আমি শিফটেড যে ভার্সনগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে এটা একটা, এটা একটা, ঠিক আছে। তো এই ফিগার এটাকে বলতেছে ইট ইজ ক্লিয়ার দ্যাট স্যাম্পল সিগন্যাল স্পেকট্রাম কনসিস্ট অফ দিস স্কেল বেসব্যান্ড স্পেকট্রাম সেন্টার্ড এট দি অরিজিন। তাহলে আমার যে মেইন সিগন্যালটা এটা সেন্টার্ড এট দি অরিজিন থাকলো, বি হচ্ছে আমার ব্যান্ডউইথ, ঠিক আছে। এখানে টোটাল ব্যান্ডউইথ হচ্ছে টয়েস বি, মাইনাস বি থেকে প্লাস বি, কিন্তু এই ফ্রিকোয়েন্সিটার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে বি, কারণ এটা জিরো থেকে বি পর্যন্ত হাইয়েস্ট ভ্যালু, ঠিক আছে। আর যদি নেগেটিভে যাই তাহলে নেগেটিভ বি হচ্ছে এটা হাইয়েস্ট ভ্যালু, কিন্তু টোটাল ব্যান্ডউইথ হচ্ছে টয়েস বি। তো the sampled signal spectrum consists of the scale baseband spectrum centered at the origin and its replica centered at the frequencies plus minus nfs। এটা আমরা দেখে আসলাম। এটা হচ্ছে, এটা কি তখন, এটা তাহলে হচ্ছে আমার মাইনাস এফএস, আর এটা কি প্লাস এফএস, কারণ এখানে কি ভ্যালুটা কি মাইনাস এফএস না, এখানে মাইনাস এফএস এর ভ্যালুটা যদি আমি মাইনাস বসাই, আগের স্লাইডে চলে যাচ্ছি, এখানে আমরা একটু দেখি, এখানে যদি সিগন্যালটা এফএস এর ভ্যালু যদি মাইনাস বসাই তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এইটা। তো এই সিগন্যালটা আসলে আছে কোথায়, এই সিগন্যালটা আছে হচ্ছে এইখানে, কারণ ফ্রিকোয়েন্সির ভ্যালু হচ্ছে নেগেটিভ, আর পজিটিভ সিগন্যালগুলা সব ডান পাশে চলে যাবে, মানে পজিটিভ এক্সিসে চলে যাবে। তো এইভাবে মাল্টিপল অফ দি স্যাম্পলিং রেট হিসেবে আমার এই স্পেকট্রাগুলো আসবে, বেস ব্যান্ডের বিভিন্ন স্পেকট্রা আসবে, যেটা মেইন যে সিগন্যালটা সেটা থাকবে জিরোতে, বাদ বাকিগুলা শিফট হয়ে যাবে। শিফট হয়ে যাওয়ার কারণ হচ্ছে শিফটেড ইম্পালস গুলা। আমি এখানে গুণ দিয়েছি কি দিয়ে, এক্সকিউজ মি, এখানে আমি গুণ দিয়েছি কি দিয়ে, গুণ দিয়েছি হচ্ছে শিফটেড ইম্পালস দিয়ে। পি অফ টি হচ্ছে একটা শিফটেড ইম্পালস। তো ফার্স্ট ইম্পালসটা যদি হয় ডেল্টা অফ জিরো, আমরা জানি ইম্পালস কি এবং ইম্পালস কিভাবে শিফট হয়, আমি আশা করি সিগন্যাল অ্যান্ড সিস্টেমস থেকে তোমরা সবাই শিখে আসছো। তো এই শিফটেড ইম্পালস গুলা দিয়ে যদি আমি এখন বেস ব্যান্ড সিগন্যালটাকে গুণ দেই, তাহলে কি হবে, ওই শিফটেড সিগন্যাল ইম্পালস গুলার পজিশন অনুযায়ী আমার স্পেকট্রাম তৈরি হবে, এবং সেই জন্য আমার এভাবে মেইন সিগন্যালটা থেকে স্পেকট্রাম তৈরি হচ্ছে, একটা বেজে একটা কেন্দ্রে থাকতেছে, বাদ বাকিগুলা দুই দিকে ছড়িয়ে যাচ্ছে। তো এখন রিকনস্ট্রাক্ট যখন আমি করব সিগন্যালটাকে, ইফ অ্যাপ্লাই লো পাস রিকনস্ট্রাকশন ফিল্টার, তখন আমাকে একটা লো পাস ফিল্টার ইউটিলাইজ করতে হয়। সিগন্যাল রিকনস্ট্রাকশনটা আমি সেভাবে পড়াবো না, কিন্তু রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে একটা লো পাস ফিল্টার আমাদের ইউটিলাইজ করতে হয়। তো সেক্ষেত্রে আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা এটা বি থেকে, তাহলে এফএস এর একটা নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে। তাছাড়া আমি যে এখানে যে ফিল্টারিংটা করতেছি, এই ফিল্টারিংটা ভিতরে যদি আমার পরের সিগন্যালটা ওভারল্যাপ করে, তাহলে তখনই সেটাকে বলবো আমরা এলিয়াজিং। মানে কোন পার্ট, এই যে এটা কিন্তু বেস ব্যান্ড সিগন্যাল, এটাও কিন্তু বেস ব্যান্ড সিগন্যাল, দুইটাই কিন্তু বেস ব্যান্ড সিগন্যাল, এই দুইটাই কিন্তু এক। এখন এই দুইটা সিগন্যালের ভিতরে, এই দুইটা সিগন্যাল তৈরি হয়েছে হচ্ছে শিফটেড ইম্পালস দিয়ে গুণ করার কারণে। এখন এই সিগন্যালটা আর এই সিগন্যালের ভিতরে যদি একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ গ্যাপ না থাকে, সেক্ষেত্রে আমি কিন্তু এটাকে লো পাস ফিল্টারিং যদি করি, সেক্ষেত্রে এই যে ঘটনাটা ঘটবে, আমি এখানে লো পাস ফিল্টারিং করতেছি, কিন্তু এই মাইনাস বি প্লাস বি এর পরে আশেপাশে আর কিন্তু কোনো স্পেকট্রাম নাই, তার মানে কি আমার লো পাস ফিল্টারিং এর ভিতরে কোনো নয়েজ নাই। আমার ফিল্টারিং এর ক্ষেত্রে আমার যে লিমিটটা থাকবে বা যে এরিয়াটা থাকবে, এর বাইরে কোনো ফ্রিকোয়েন্সি সিগন্যাল যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো নয়েজ। তো এইখানে কিন্তু আমার কোনো নয়েজ নাই, কারণ আমি কনসিডারেবল অ্যামাউন্ট অফ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নিয়েছি। এখন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এখানে কত, দেখি এখানে বি যদি আমি এফ ধরে নেই, যে আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এফ আমার মেইন সিগন্যালটার বা অ্যানালগ সিগন্যালটার, তাহলে এই বি থেকে কিন্তু আমি আবার গিয়েছি বি পর্যন্ত, আমি আবার গিয়েছি কিন্তু বি পর্যন্ত, তারপরে আমি গিয়েছি এফএস পর্যন্ত। কারণ হচ্ছে এখানে এফএস থেকে যদি মাইনাস বি আসি, তাহলে কিন্তু আমি এই পয়েন্টটা পাচ্ছি, তার মানে কি এফএস থেকে এই দূরত্বটা হচ্ছে বি দূরত্ব।
এবং এখান থেকে আবার যদি বি দূরত্ব যায় সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে আমার সিগন্যালটা। তার মানে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কত হচ্ছে? কেউ কি বলতে পারবে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কত হচ্ছে? ডাবল অফ বেস ব্যান্ড সিগন্যাল বা তারও বেশি, তাই না? কারণ আমি এখান থেকে বেস ব্যান্ড সিগন্যালের ফ্রিকোয়েন্সি পর্যন্ত বি গিয়েছি, আর এখান থেকেও আমি বি এসেছি। তার মানে কি টয়েস বি হয়ে গেল। আর মাঝখানে যদি আমার আরো কিছু থাকে তাহলে সেটা কি, সেটাও মনে করি বি। তাহলে আমার থ্রাইস বি। কিন্তু আমি যদি 0 থেকে এখন এফএস এর দূরত্বটা কত এটা জানতে চাই, তাহলে কত হবে? আমি এখান থেকে বি পর্যন্ত গেলাম, 0 থেকে বি পর্যন্ত গেলাম, আবার এফএস থেকে ব্যাকে আসলাম বি পর্যন্ত, সেক্ষেত্রে টয়েস বি কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। আর মাঝখানে আবার কি থাকলো? মাঝখানে আবার আরেকটা বি থাকলো, তাই না? স্যার মাঝখানে আরেকটা বি কিভাবে থাকতেছে স্যার? স্যার এখানে কি বি কি স্যার হচ্ছে এফ ম্যাক্স ধরা হচ্ছে স্যার? হ্যাঁ, বিটাই হচ্ছে এখানে এফ ম্যাক্স। তো স্যার হচ্ছে 2 এফ ম্যাক্সই হবে স্যার, এর বেশি তো হ্যাঁ, হবে না। 2 এফ ম্যাক্সই হবে, সরি 2 এফ ম্যাক্স হবে, কারণ এখান থেকে এ পর্যন্ত আমরা এফএস ধরছি, এটা হচ্ছে এফএস বাই 2। তাহলে আমি এফএস বাই 2টা খেয়াল করি নাই, আমি বি দিয়ে কনসিডার করতেছিলাম। এফএস বাই 2টা হচ্ছে আমার এখানে, তাহলে এটা হচ্ছে এফএস। তার মানে এই টোটাল ডিসটেন্সটা কত? টোটালটা হচ্ছে এফএস। এখান থেকে যদি আমি বি পর্যন্ত যাই, এটা হচ্ছে একটা বি। যদি 0 থেকে কনসিডার করি, এটা হচ্ছে একটা বি, তাই না? তারপর এই দূরত্বটা থেকে এই দূরত্বটা কতটুকু আমাকে কেউ একজন বলতে পারবে? স্যার এফএস না স্যার? এফ বাই 2 মাইনাস বি স্যার। না না স্যার এফ। এফএস বাই 2টা হচ্ছে এফএস মাইনাস বি, হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটা একটা বি। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা বি, ঠিক আছে? এফএস থেকে এই পর্যন্ত হচ্ছে আরেকটা বি। এবার ঠিক আছে, তাহলে মাঝখানের এই দূরত্বটা কতটুকু? টুয়াইস বি। স্যার এফএস মাইনাস 2বি স্যার। তাহলে কি এফএস মাইনাস 2বি এই পর্যন্ত, তাই না? বোঝা যাচ্ছে? স্যার বুঝতেছি। বোঝা যাচ্ছে না? স্যার এফএস থেকে বেস ব্যান্ডের বি পর্যন্ত স্যার। হ্যাঁ, এফএস থেকে এটা হচ্ছে মাইনাস বি, তাহলে স্যার ওটা এফএস মাইনাস 2বি হবে স্যার, মানে তাহলে এফএস মাইনাস 2বি হচ্ছে, তাই না? তার মানে কি আমি এখানে যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা নিচ্ছি সেটা আমার বেস ব্যান্ড ফ্রিকোয়েন্সির কত গুণ? স্যার দ্বিগুণের থেকেও বেশি স্যার, মানে হচ্ছে টুয়াইস এফএস ম্যাক্স এর থেকে বেশি আসবে। তো সেটাই বলতে চাচ্ছি। কিন্তু এইখানে দেখো পরের সিগন্যালটাতে আমি দেখো পরের সিগন্যালে গেলে আমার আবার ক্লিয়ার হয়ে যাবে। সেটা আমার হচ্ছে, এটা হচ্ছে এফএস আর এটা হচ্ছে বি। তার মানে আমার এখন কত? তাহলে স্যার 0 থেকে এফএস এর ডিসটেন্স হচ্ছে স্যার এফএস হচ্ছে টুয়াইস এফ ম্যাক্স, মানে টুয়াইস বি পর্যন্ত স্যার। হ্যাঁ, তো এইটা হচ্ছে তাহলে আমার এফএস যে স্যাম্পলিং যে ফ্রিকোয়েন্সিটা সেটা কি বি থেকে 0 থেকে বি, এবং এটা আবার কি বি। তার মানে 0 থেকে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কত হচ্ছে? বি এর সমান, কারণ এটা হচ্ছে কি বি, শুধু বি। বোঝা যাচ্ছে? এই বিটা কিসের বি? এই বিটা হচ্ছে আমার বেস ব্যান্ড সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তারপরে আরো কত দূরে এফএস? আরো বি পরে। তার মানে যদি 0 থেকে কনসিডার করি সেক্ষেত্রে 0 থেকে আমার এফএস এর ভ্যালুটা কি টয়েস বি, কিন্তু ফ্রিকোয়েন্সি সিগন্যাল যেটা সেটা থেকে আমার যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যে কম্পোনেন্ট সেটা থেকে আমার এফএস এর দূরত্ব কি বি। এফএস প্লাস বি এর পাশে, এফএস মাইনাস বি এর পাশে। তো এই ক্ষেত্রে যদি আমি এখন এই লো পাস ফিল্টার করি সেক্ষেত্রে কিন্তু আমি লো পাস ফিল্টারটা ভিতরেই আমার বেসব্যান্ড সিগন্যালটা পাবো। কিন্তু পরে যদি আমি যাই, এখন পরে যদি যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি কি বেসব্যান্ড সিগন্যালটা যেখানে আছে তার সাথে কিন্তু ওভারল্যাপ হয়ে যাচ্ছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটার সাথে আমার বেসব্যান্ড সিগন্যালটা এই যে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। এই যে ওভারল্যাপিংটা হচ্ছে, এই ওভারল্যাপিংটা বলে এলিয়াজিং। তার মানে কি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ছিল এফএস এর সাথে, এই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা আমার এখন লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের ভিতরে ঢুকে যাচ্ছে। এই ঘটনাটাকেই বলে হচ্ছে এলিয়াজিং।
তাহলে fs মাইনাস f max এটা আমার কত হতে হবে? f max এর সমান হতে হবে অথবা f max এর থেকে বড় হতে হবে। fs মাইনাস f max কোনটা? এই fx মাইনাস f max, তাই না? বোঝা যাচ্ছে? এই সিগন্যালটার ক্ষেত্রে দেখি, এটা হচ্ছে fs আর এটা হচ্ছে f max। তাহলে fs মাইনাস f max যেটা, fs মাইনাস f max যেটা, এইটা হইতে হবে কত? f max এর হয় সমান হবে নয় বড় হবে। তো এটার ক্ষেত্রে কি একদম টাইটাই সমান, কারণ fs থেকে যদি আমি এখন f max বাদ দেই তাহলে আমি কি পাবো? এইটুক পাবো। মনে করো আমি 0 থেকে fs পর্যন্ত আসলাম, এখান থেকে যদি 0 থেকে b বাদ দেই তাহলে আমি কি পাবো? এইটুক পাবো। এইটুকটা হচ্ছে আমার f max, তাই না? কারণ এইটুকু b, তাহলে আমার সেক্ষেত্রে fs মাইনাস f max টা কি f max এর সমান হচ্ছে। তার মানে এখানে একেবারে কন্ডিশনটা খুবই ক্লোজলি মিট করতেছে। তো আমি ইচ্ছা করলে এখন এই f max টাকে এই পাশে নিয়ে যেতে পারি, তখন সেটা টয়েস f max হয়ে যাবে। তার মানে কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা হতে হবে হচ্ছে বেস ব্যান্ড সিগন্যালের দ্বিগুণ। দ্বিগুণ হয় নাই? এই যে এটা একটা বেস ব্যান্ড সিগন্যাল, এটা একটা বেস ব্যান্ড সিগন্যাল, তাহলে কি দ্বিগুণ হয়েছে? কেউ একজন রেসপন্স করো, দ্বিগুণ হয়েছে? না বুঝতে বললে, জি স্যার হয়েছে স্যার। কেউ যদি না বুঝো তাহলে কোশ্চেন করো। এই জিনিসগুলো খুব ফান্ডামেন্টাল জিনিস, এগুলো না বুঝলে পরে যে অসুবিধা হবে, কমিউনিকেশনে অসুবিধা হবে। তো এখানে আমি কি দেখছিলাম তাহলে? এখানে কিন্তু বড় ছিল, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা দ্বিগুণেরও বড় ছিল, এখানে একদম টায় টায়। কিন্তু এখানে কিন্তু স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কি হয়েছে? নিশ্চয়ই f max এর থেকে ছোট, কারণ এখান থেকে আমি গেলাম কি b পর্যন্ত, এটা হচ্ছে b, তাই না? তো এরপরে আরো b পর্যন্ত যেতে হতো আমার, কিন্তু গেছি যাই নাই, এখানেই স্যাম্পলিং করে ফেলছি। তাহলে কি হবে? পার্ট অফ দি বেস ব্যান্ড সিগন্যাল যেটা শিফটেড হয়ে গেছিল ইম্পালসের কারণে, সেটা এখন বেস ব্যান্ড সিগন্যালের ভিতরে ঢুকে যাবে। এই যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলা লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের মধ্যে ঢুকে যাচ্ছে এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের মতো বিহেভ করতেছে, এইটাকে বলা হয় হচ্ছে এলিয়াজিং, যেটা আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে শিখলাম। তো এখান থেকে আমরা সামারি করতে কি পারি? when the minimum sampling rate is not respected, distortion called aliasing occurs. যখন আমরা মিনিমাম স্যাম্পলিং রেটটাকে রেসপেক্ট করব না, সেক্ষেত্রে আমার কি তৈরি হবে? ডিস্টরশন তৈরি হবে। এলিয়াজিং কজেস হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালস টু অ্যাপিয়ার অ্যাজ লো ফ্রিকোয়েন্সি সিগন্যালস। আমি কি দেখতে পাচ্ছি এখানে জিনিসটা? হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল হিসেবে অ্যাপিয়ার হচ্ছে, তাই না? To be sure, aliasing will not occur. Sampling is always preceded by low pass filtering. তো স্যাম্পলিং এর আগে যদি আমি লো পাস ফিল্টারিংটা করে নেই, সেক্ষেত্রে প্রিসিডেড বাই বলতেছে যে যাতে এলিয়াজিং না হয় সেজন্য স্যাম্পলিং করার আগে একটা লো পাস ফিল্টারিং করে নেওয়া হয়, যাতে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলা না থাকে। The low pass filter called the anti-aliasing filter removes all frequencies above half the selected sampling rate. তো হাফ দি সিলেক্টেড স্যাম্পলিং রেটের থেকে বেশি যে ফ্রিকোয়েন্সি গুলো থাকবে, সেই ফ্রিকোয়েন্সি গুলো আমরা আগে অ্যান্টি এলিয়াজিং ফিল্টার দিয়ে বাদ দিয়ে দিব, এটাই বলা হচ্ছে। তো এখানে আমরা একটু উদাহরণ কিছু দেখব যে আসলে এলিয়াজিং হচ্ছে কিনা, তার কিছু উদাহরণ আমরা এখন দেখব। ক্লাসটার আর 5 মিনিট 7 মিনিট আছে, এরপরে আমি কিছুক্ষণ ব্রেক দিয়ে আবার শুরু করব। এটা অনলাইনে এভাবেই থাকবে, রেকর্ডিংটা অফ করে দিব, তারপরে আমরা আবার ব্যাক আসবো। So thus an infinite number of continuous time sinusoid is represented by sampling the same discrete time signal. তো কন্টিনিউয়াস টাইম সাইনোসয়েডের ফ্রিকোয়েন্সি কি? ইনফিনিটি। এই কথাটার মানে কি? কন্টিনিউয়াস টাইম সাইনোসয়েডের ফ্রিকোয়েন্সি কিন্তু ইনফিনিটি, কিন্তু এটাকে যদি আমি স্যাম্পলিং করে ডিসক্রিট টাইম সিগন্যাল রিপ্রেজেন্ট করি, তখন সেটার কিন্তু ফ্রিকোয়েন্সিটা কি হয়ে যাবে? কনফাইন্ড হয়ে যাবে, -হাফ থেকে +হাফ, অথবা কি আরেকটা কি ওমেগা দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, সেক্ষেত্রে কি হবে? -π থেকে +π এর মধ্যে চলে আসবে, তাই না? সেই জন্য এই কথাটাকে বলতেছে যে ইনফিনাইট নাম্বার অফ কন্টিনিউয়াস টাইম সাইনোসয়েড ক্যান বি রিপ্রেজেন্টেড বাই স্যাম্পলিং সেম ডিসক্রিট টাইম সিগন্যাল। এখন আমরা কিছু উদাহরণ দেখব যে আসলে এই ঘটনাগুলো কি রকম হয়। If we are given the sequence x of n and ambiguity exists as to which continuous time signal xa of t these values represent. আমি যেটা বলে আসছিলাম এর আগে, যে আমি কিছু সিকোয়েন্স দিলাম, সেই সিকোয়েন্সটা দিয়ে যদি এখানে এরকম অ্যাম্বিগুইটি থাকে, সেক্ষেত্রে বোঝা যাবে না যে কোন কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে এই ডিসক্রিট টাইম সিগন্যালটা তৈরি হয়েছে। Equivalently we can say that the frequencies
এফ নট প্লাস কে এফ এস, যেখানে কে এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে ভ্যারি করে এবং কে একটা ইন্টিজার, আর ইনডিস্টিংগুইশেবল ফ্রম দ্য ফ্রিকোয়েন্সি এফ নট আফটার স্যাম্পলিং এন্ড হেন্স দে আর এলিয়াসেস অফ এফ নট। কিভাবে হচ্ছে এলিয়াসিং গুলা, কিভাবে হচ্ছে আমি এখানে দেখি f2 = 1/2 8 হার্টজ এবং f1 = -7/8 হার্টজ, আর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1 হার্টজ। এই জিনিসটা একটু মনে রাখি। তাহলে এখন আমি এই ডটগুলা থেকে আমরা কিন্তু যদি শুধু ডটগুলা চিন্তা করি তাহলে কিন্তু দেখো এই ডটগুলা দেখে যদি কিন্তু কোনটা এই 1/8 হার্টজ সিগন্যাল এবং কোনটা -7/8 হার্টজ সিগন্যাল এটা বোঝা যাবে না। এখান থেকেই দেখা যাচ্ছে যে 1/8 হার্টজ সিগন্যাল কোনটা আর -7/8 হার্টজ সিগন্যাল কোনটা, এই দুইটা কিন্তু আলাদা করা যাবে না। আমি এখন যদি এই কন্টিনিউয়াস ভ্যালুগুলো সরিয়ে দিয়ে শুধু ডিসক্রিট এই ডটগুলা রাখি তাহলে কিন্তু তোমরা ইচ্ছা করলে এখানে এসে এই 1/8 হার্টজ সিগন্যালটাকেও আঁকাইতে পারো, আবার -7/8 হার্টজ যে সিগন্যালটা এটাও আঁকাইতে পারো। ম্যাথমেটিক্যালি জিনিসটা আমি একটু দেখে আসি যে জিনিসটা আসলে কেমন লাগে দেখতে। আমরা কি জানি fk = কি f0 + kfs, তাই না? যেখানে fk টা হচ্ছে আমার নতুন ফ্রিকোয়েন্সি, f0 টা হচ্ছে আমার সিগন্যালের ফ্রিকোয়েন্সি, আর kfs টা কি জাস্ট আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা যোগ দিলাম, যেটা এর আগেও আমরা করে আসছি যে f0 একটা সিগন্যাল নিয়ে যদি আমার একটা কন্টিনিউয়াস সিগন্যাল হয় সেখান থেকে যে স্যাম্পলগুলো তৈরি হবে, সেখান থেকে যে ডিসক্রিট সিগন্যালটা তৈরি হবে সেটা দেখতে কেমন, আর তার সাথে যদি এই f0 এর সাথে যদি kfs যোগ দিয়ে আরেকটা সিগন্যাল তৈরি করি তাহলে যে ডিসক্রিট টাইম সিগন্যালটা তৈরি হবে সেটা দেখতে কেমন। তো এখন আমি ভ্যালুগুলা বসাতে শুরু করি। f0 এর ভ্যালু আমার এখানে কত 1/8। মনে রাখতে হবে যে f0 এর ভ্যালুটা হচ্ছে অ্যানালগ সিগন্যালের ভ্যালু, তাই না? আর আমি কিন্তু ধরে নিয়ে আসছি যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1 হার্টজ। তাহলে আমি এখন f0 এর জায়গায় আমার অ্যানালগ সিগন্যালটার ভ্যালু বসালাম 1/8, ঠিক আছে? k এর ভ্যালু যদি -1 হয় তাহলে fs এর ভ্যালু কত আসবে, এই টোটালটার ভ্যালু কত আসবে -7/8। এই জন্যই বলতেছে যে 1/8 এর আর -7/8 হার্টজ এই দুইটা সিগন্যালকে এরা হচ্ছে ইনডিস্টিংগুইশেবল হবে, মানে এদেরকে ডিস্টিংগুইশ করা যাবে না যে স্যাম্পল থেকে যে কোনটা 1/8 হার্টজ সিগন্যাল আর কোনটা -7/8 হার্টজ সিগন্যাল। সিমিলারলি আমি আবার এখান থেকে এই 1/8 টাকেও বের করতে পারি যদি আমি -7/8 হার্টজটাকে আমার অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি ধরি। আমি কি করতেছি এটা কি তোমরা বুঝতে পারতেছো? আমি জাস্ট একটা অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি 1/8 হয় তাহলে সেক্ষেত্রে একটা যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি 1 হার্টজ হয় সেক্ষেত্রে -7/8 এই 1/8 সিগন্যালটার এলিয়াস কিনা সেটা দেখতেছি, মানে দুইটা ইনডিস্টিংগুইশেবল কিনা সেটা দেখতেছি। তো সেটা আমি কিভাবে দেখবো? আমরা কিন্তু আগে দেখে আসছি, এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে। এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে। আমি কি করছিলাম, একটা অ্যানালগ সিগন্যাল নিয়েছিলাম, নিয়ে সেখান থেকে একটা ডিসক্রিট সিগন্যাল তৈরি করছিলাম, তাই না? তো এই ডিসক্রিট সিগন্যালটা আর পরে আবার kfs যোগ দিয়ে যে ডিসক্রিট সিগন্যালটা তৈরি হয় এই দুইটা এক নাকি আলাদা এটা বোঝার জন্য আমি কি করছিলাম, এই f0 সিগন্যালটার সাথে kfs যোগ দিছিলাম, তাই না? অথবা যদি k মাইনাস হয় তাহলে বিয়োগও হইতে পারে। তো এখন আমি এই একই ফর্মুলা ব্যবহার করে দেখব যে আমাকে যদি কেউ একটা, এর উপর কিন্তু অঙ্ক আছে ভালো করে খেয়াল করতে হবে, কেউ যদি আমাকে একটা সিগন্যাল দেয়, আমাকে বলে দিল যে আমি তোমাকে একটা 1/8 হার্টজ সিগন্যাল দিলাম, যে সিগন্যালটাকে 1 হার্টজ গতিতে স্যাম্পল করা হয়েছে, তাহলে তুমি এখন আমাকে বলো যে এর এলিয়াস কোন সিগন্যালটা হবে, মানে ইনডিস্টিংগুইশেবল সিগন্যালটা কোনটা হবে। 1/8 হার্টজের মতোই আরেকটা কন্টিনিউয়াস সিগন্যাল যেটাকে স্যাম্পল করলে ওই 1/8 হার্টজ সিগন্যালের মতোই স্যাম্পল পাবো। তো সেটা করার জন্য আমি এখানে k এর ভ্যালু মাইনাস বসাইছি এবং এই 1/8 মাইনাস যদি 1 করি তাহলে -7/8, মানে এই জিনিসটা আমি প্রুফ করতে পারলাম যে 1/8 ই হচ্ছে যে সিগন্যাল, সেই সিগন্যাল যেখান থেকে 1 হার্টজ গতিতে যদি আমি ফ্রিকোয়েন্সিটা এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা বাদ দেই তাহলে আমি -7/8 একটা সিগন্যাল পাবো। সেক্ষেত্রে 1/8 এবং -7/8 এই দুইটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি, এই দুইটা ফ্রিকোয়েন্সির যে দুইটা অ্যানালগ সিগন্যাল হবে সেই দুইটা অ্যানালগ সিগন্যালকে তাদের স্যাম্পল ভ্যালু থেকে আলাদা করে চেনা যাবে না। তো এগেইন আমি যদি এখানে -7/8 টাকে ধরে নিই আমার অ্যানালগ সিগন্যাল, এখন আমি বললাম 1/8 না, -7/8 আমার সেই অ্যানালগ সিগন্যাল, যেটা থেকে আমাকে এখন বলতে হবে যে এই অ্যানালগ সিগন্যালটাকে যদি 1 হার্টজ গতিতে স্যাম্পল করি তাহলে যে স্যাম্পলগুলো পাবো সেই স্যাম্পলগুলো কোন অ্যানালগ ফ্রিকোয়েন্সির সিগন্যালের এলিয়াস হবে। তো সেটা বের করার জন্য আমি এখন এখানে আবার বসিয়ে দেব -7/8, এখানে fk হবে না f0 হবে, যেহেতু এখন আমার -7/8 হচ্ছে f0।
তাহলে -7/8, আর এখানে যদি k এর ভ্যালু এখন পজিটিভ ধরি তাহলে আমি এখানে যদি 1 বসিয়ে দিই তাহলে কি হবে 1 - 7/8 1/8, তার মানে কি 1/8 - 7/8 এই দুইটা সিগন্যাল ইনডিস্টিংগুইশেবল তাদের স্যাম্পল থেকে যদি তাদেরকে 1 হার্টজ গতিতে স্যাম্পল করা হয়। এইটুকু স্যার আসসালামু আলাইকুম স্যার। ডাউট আছে? স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, স্যার সরি স্যার ভুলে গেছি, কেটা যেন কি স্যার? এটা জাস্ট আমি একটা ইন্টিজার ভ্যালু ধরতেছি যোগ দেওয়ার জন্য, প্লাস অথবা +1 -1 +2 -2। জাস্ট আমি কি করতেছি, আমি এটা এফ নটটা হচ্ছে আমার একটা সিগন্যাল ছিল, সেই সিগন্যালের সাথে জাস্ট আমি একটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যোগ দিয়ে দিয়ে দেখতেছি যে আসলেই ইনডিস্টিংগুইশেবল হয় কিনা। তাহলে এফ নট হচ্ছে স্যার আপনার অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্যার। এফ নটটা সব সময় অ্যানালগ সিগন্যালটার ফ্রিকোয়েন্সি, আর এফ কেটা হচ্ছে সেই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি যে সিগন্যালটাকে আমি টেস্ট করতেছি। স্যার এর ভ্যালু কি স্যার আমি অল টাইম এখানে -1 ধরতেছি স্যার। এটা ডিপেন্ড করবে, +1 অথবা -1 কত হবে এটা ডিপেন্ড করবে। যেহেতু আমি 1/8 আর -7/8 কে মিলাতে চাচ্ছি এই জন্য আমি আমার সুবিধা মতো ভ্যালু ধরে নিয়েছি। এখন আমি যদি এখানে +1 ধরি তাহলে ওখানে কিন্তু একটা ভ্যালু আসবে, তাই না? সেটা কত? ইকুয়েশন তো স্যার fk f নট প্লাস kf স্যার। এখন হচ্ছে স্যার প্রথমবার আমি তো k -1 ধরছি স্যার। হ্যাঁ, ইকুয়েশন স্যার যে আবার দেখছি স্যার যে f নট মানে ইকুয়েশন তো স্যার ওটা ভুল আছে স্যার। fk f নট এখানে -k ধরছে স্যার। -k হবে না স্যার? ভাই এখানে যদি কে এর ভ্যালুটা প্লাস মাইনাস মডুলেট করে এখানে প্লাস দিলেই কি আর মাইনাস দিলেই কি বোঝা যাচ্ছে? স্যার মানে স্যার আমি আমার সুবিধা মতো ধরে আমি এই দুটো আর কি বুঝাইলাম যে ইনডিস্টিংগুইশেবল স্যার, এটাই তো স্যার? হ্যাঁ, আমি এখানে আমার সুবিধা মতো ধরছি, কারণ আমাকে তো এটা তো বইতে করা নাই এভাবে। উপরে বইতে যেটা লেখা আছে যে এটা লেখা আছে, ঠিক আছে, বইয়ের লাইনগুলো কিন্তু দেওয়া আছে, কিন্তু আমি কিন্তু ওইভাবে করি নাই। আমি এখানে ইকুয়েশন গুলো বসাই দিছি। আমি যদি এখানে ইকুয়েশন গুলো বসায় না করতাম তাহলে কিন্তু এই লাইন পড়ে আসলে বোঝার উপায় নাই যে এফ নটটা এই -7/8 থেকে 1/8 কিভাবে আসতেছে k = -1 এর জন্য, ঠিক আছে? স্যার এখানে কিন্তু এরা শুধুমাত্র -7/8 থেকে 1/8 টা এনে দেখাইছে, এরা কিন্তু -7/8 থেকে 1/8 এনে দেখাইছে, 1/8 থেকে -7/8 টা এনে দেখায় নাই, আমি সেটাও দেখাইছি। আচ্ছা স্যার, এই মানে কোন একটা সিগন্যালের এলিয়াস কি দিলে স্যার ইনফিনিট নাম্বার পাওয়া যাবে? এলিয়াস ইনফিনিটি নাম্বার পাওয়া যাবে? ইনফিনিটি নাম্বার বলতে কি বোঝাচ্ছ? এলিয়াস হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ভ্যালু, যেটা হচ্ছে হাই কম্পোনেন্টে ছিল কিন্তু লো কম্পোনেন্টের ভিতরে চলে আসবে। এই যে দেখো, আমার যদি এটা আর এটা যদি এইরকম পার্থক্য করা থাকে, দুইটার মাঝে যদি গ্যাপ থাকে তাহলে এটা আর এটাকে ওভারল্যাপ করতেছে না, কিন্তু যদি দুইটার মধ্যে গ্যাপ না থাকে সেক্ষেত্রে কি হচ্ছে, এটা কি হাইস্ট ফ্রিকোয়েন্সি না? এই জায়গাটায় এই দুই ভদ্রলোক দেখতে একই রকম কিন্তু এদের পজিশন কিন্তু আলাদা, তাই না? কারণ এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটার ভ্যালু হচ্ছে বি, আর এখানে ফ্রিকোয়েন্সিটার ভ্যালু কত? টয়েস বি। এখন এইখান থেকে যদি কোনো একটা, এই পার্ট থেকে যদি কোনো একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আমার লো ফ্রিকোয়েন্সিতে এসে ঢুকে যায়, এটাকে বলবো এলিয়াস। এই যে এই অংশটা থেকে এর ভিতরে এসে ঢুকে যাচ্ছে, তার মানে এইটুকু অংশ হচ্ছে এলিয়াস। সে আসলে একটা হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কিন্তু লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের ভিতরে এসে ঢুকে যাচ্ছে, এবং সেক্ষেত্রে আর এই জায়গায় আসলে বোঝা যাবে না যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কি জিরোর বেস ব্যান্ড সিগন্যালের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নাকি এই স্যাম্পল সিগন্যালের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, মানে এফএস এর থেকে আসতেছে নাকি এই বেস ব্যান্ড সিগন্যাল থেকে আসতেছে, এটা এখানে বোঝা যাবে না, কারণ একটা আরেকটার সাথে ওভারল্যাপ হয়ে গেছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা একটু ব্রেক নেই, ব্রেক থেকে আসার পরে আমরা আবার এই জিনিসগুলো দেখব। আর সবাই অনলাইন ইচ্ছা করলে থাকতে পারো, বাট 5 মিনিট পরে আবার আসতে হবে আর কি, 5 মিনিট বা 7 মিনিট পরে আমরা আবার শুরু করব। আমরা এভাবেই থাকি, আমি রেকর্ডিংটা জাস্ট বন্ধ করে দিয়ে যাচ্ছি, রেকর্ডও অন করে দিলাম। তো এখানে আমি যেটা বলতে চেয়েছি যে বইতে যেটা করা আছে f1 প্লাস fs, যেটা হচ্ছে -7/8 +1, এই ক্ষেত্রে কিন্তু k এর ভ্যালুটাকে প্লাস ধরা আছে, +1।
তো -7/8 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 1/8 আসে। এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 হার্টজ এবং 1/8 কিন্তু 1 হার্টজের থেকে ছোট। 1/8টা হচ্ছে আমার এই অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি আর 1 হার্টজ হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। আর f1 যেটা এইটা হচ্ছে -7/8। আমি কিন্তু চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এটার ফ্রিকোয়েন্সি 1/8 হার্টজ ফ্রিকোয়েন্সি থেকে বড় এবং এই 7/8 এই সংখ্যাটা 1 এর থেকেও বড় নাকি কত? 1 এর থেকে ছোট। 7/8 কত হয়? কে একজন বলো। 7/8 এর ভ্যালু কত? 0.875 হ্যাঁ 0.875। আর 1/8 এর ভ্যালু কত? 0.125, তাই না? তো 0.125 কে যদি আমি 2 দিয়ে গুণ দেই তাহলে সেক্ষেত্রে আমার আসে কত? 0.25। 0.25টা কিন্তু যেটা আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 1 এর থেকে কম, তাই না? 0.25 বা 1/4। তো 1/8 যে সিগন্যালটা আছে এই সিগন্যালটাকে যদি আমি 1/4 হার্টজ ফ্রিকোয়েন্সি সিগন্যাল দিয়ে 1/4 হার্টজ ফ্রিকোয়েন্সির একটা পালস ট্রেন দিয়ে স্যাম্পল করি সেক্ষেত্রে আমি কিন্তু ওই সিগন্যালটা আবার রিকনস্ট্রাক্ট করতে পারবো, মানে আমার এলিয়াজিং হবে না এবং সিগন্যালটাকে আমরা রিকনস্ট্রাক্টও করতে পারবো। কিন্তু যদি আমার এখানে 7/8 হয়, 7/8 হলে 0.875, এটাকে 2 দিয়ে যদি গুণ দেই তাহলে 1.75 হয়। 1.75টা কিন্তু সার্টেনলি 1 এর থেকে বড়। তো এই জন্যই এই -7/8 এই সিগন্যালটাকে আমি কি করতে পারবো না, -7/8 সিগন্যালটাকে স্যাম্পল করার পরে দেখতে মনে হবে যে 1/8 এর মতোই, মানে 1/8 থেকে যে স্যাম্পল গুলো পাবো -7/8 থেকেও একই রকম দেখতে স্যাম্পল পাবো যদি 1 হার্টজ ফ্রিকোয়েন্সিতে স্যাম্পল করি। Since fs/2 which correspond to omega by pi, omega is equal to pi is the highest frequency that can be represented uniquely with a sampling frequency rate fs, it is a simple matter to determine the mapping of any frequency above fs/2 into the equivalent frequency below fs/2. So we can use fs/2 or omega equal to pi as the pivotal point and reflection or fold the alias frequency to the range 0 থেকে pi. আর এই যে fs/2 যে পয়েন্টটা, fs/2 এই পয়েন্টটাকে বলতেছে ফোল্ডিং ফ্রিকোয়েন্সি, মানে fs/2 এর উপরে যে ভ্যালুগুলা সেই ভ্যালুগুলাকে আমরা ইজিলি fs/2 এর ভিতরে ফোল্ড করতে পারি। এই যে fs/2 কোন জায়গায় আছে, এটা হচ্ছে fs/2, তাই না? এটা কি fs/2 না? টোটালটা যদি fs হয় এখান থেকে এ পর্যন্ত যদি b হয় এখান থেকে এ পর্যন্ত b, আর এই টোটালটা কি 2fs, তার মানে এই জায়গাটিকে fs/2, তার মানে fs/2 হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি গুলা বেসিক্যালি ফোল্ডিং হিসেবে ঢুকতে পারে। আমি একটু আবার আসতে তো এইখানে যে এই যে fs/2 যে পয়েন্টটা, fs/2 এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে ফোল্ডিং ফ্রিকোয়েন্সি, কারণ এই জায়গাতেই আমি দেখতে পাচ্ছি যে জাস্ট এই ভ্যালুটাকে যদি আমি ফোল্ড করে দেই পিছনের দিকে, এই এখানে যে ভ্যালুটা আছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আছে সেটাকে যদি ফোল্ড করে দেই তাহলে আমি কোন অংশটুক পরের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের কোন অংশটুক আমার বেসব্যান্ড ফ্রিকোয়েন্সির ভিতরে এলিয়াস হিসেবে ঢুকতেছে সেটা পেয়ে যাব। এই জন্য fs/2 যে ফ্রিকোয়েন্সিটা এটাকে বলা হয় হচ্ছে ফোল্ডিং ফ্রিকোয়েন্সি। তো এখন আমরা আরেকটা एग्जांपल দেখি, সেটা হচ্ছে যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 100 হার্টজ হয় আর যদি আমার বেসব্যান্ড ফ্রিকোয়েন্সিটা মানে সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা যদি 40 হার্টজ হয় সেক্ষেত্রে সিগন্যাল ফ্রিকোয়েন্সি কিন্তু
আমার টয়েস এফ এর থেকে ছোট, মানে 40 কে 2 দিয়ে গুণ দিলে 80 হয়, যেটা 100 থেকে ছোট। তার মানে কি আমার এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা ওকে আছে, এটা রিলায়েবল স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আছে। এটা হচ্ছে সেই 40 হার্টজ সিগন্যাল যেটাকে আমি 100 হার্টজ গতিতে স্যাম্পল করেছি। এখন সেম যদি আমি 90 হার্টজ একটা সিগন্যালের কথা চিন্তা করি, 40 হার্টজ সিগন্যালের জায়গায় এখন আমি একটা 90 হার্টজ সিগন্যাল নিচ্ছি, যেটাকে আমি 100 হার্টজ গতিতে স্যাম্পল করব। তো 90 হার্টজ একটা সিগন্যালকে মিনিমাম স্যাম্পলিং রেট করা উচিত ছিল 180 হার্টজ, কিন্তু সেটাকে করতেছি আমি 100 হার্টজ গতিতে স্যাম্পল। তো সেক্ষেত্রে আমার কত আসবে, আমার স্যাম্পল, আমার এলিয়াজিং ফ্রিকোয়েন্সিটা সেক্ষেত্রে কত হবে? তো এটা এখান থেকে আমি বের করতে পারবো আবার ওই আগের সূত্র থেকে, fk = f0 + kfs। এখানে আমি f0 টা যদি 90 হার্টজ বসাই, যেটা আমার অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, k এর ভ্যালুটা যদি -1 বসাই, সেক্ষেত্রে কি আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত? 100। তাহলে 90 থেকে 100 বাদ দিলে কত? 10। এই যে এখানে কিন্তু এই 10 হার্টজ সিগন্যালটাকে দেখানো আছে যে 10 হার্টজ সিগন্যালটা -10 + 10 একই জিনিস, জাস্ট এটা আমরা কনভেনশনালি পজিটিভ এবং নেগেটিভ ফ্রিকোয়েন্সিটা ধরি কিসের ভিত্তিতে? ফেজরের রোটেশনের ভিত্তিতে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করে তাহলে আমরা বলবো যে ফ্রিকোয়েন্সিটা পজিটিভ, আর যদি ফেজরটা ক্লকওয়াইজ রোটেশন করে তাহলে আমরা সেটাকে বলি কি? নেগেটিভ। তার মানে কি আসলে এটা দিকের উপর ডিপেন্ড করে, মানে ফেজর বা এই ধরনের কোয়ান্টিটি কোন দিকে রোটেট করছে সেটার উপর ডিপেন্ড করে পজিটিভ নেগেটিভ হয়, কিন্তু বেসিক্যালি এটার কোনো আলাদা কোনো ইমপ্লিকেশন নাই। তাহলে এখন সেক্ষেত্রে দেখো এখানে 10 হার্টজের সিগন্যালটা কিন্তু পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে এলিয়াস হিসেবে আমি বলতে পারি যে 10 হার্টজ সিগন্যালটা এর ভিতরে আসতেছে 10 হার্টজ। অথবা আমি আবার বলতে পারি, যদি আমি এখন বেস ব্যান্ড সিগন্যালটা যদি 10 হার্টজ করে ফেলি, সেক্ষেত্রে এখানে -1 × 100, সেক্ষেত্রে 90 হার্টজ যে সিগন্যালটা, সেই সিগন্যালটা কিন্তু আমার ইনডিস্টিংগুইশেবল সিগন্যাল হিসেবে এটার ভিতরে আসতেছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? মানে এই দুইটা সিগন্যালের স্যাম্পল গুলো একই রকম দেখতে হবে, 90 হার্টজ এবং 10 হার্টজ। ঠিক আছে? আমার কথা কি বোঝা যায়? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে এরপরে যাই। এখানে কি বলতেছে? Based on the sample amplitude level with the circle in the second plot, we cannot tell whether the sample signal comes from a sampling a 90 hertz sine wave or sampling a 10 hertz sine wave. They are not distinguishable, thus they are aliases of each other. We call 10 hertz sine wave the aliasing noise in this case, since the sampled amplitude actually come from sampling 90 hertz sine wave. বুঝতে হচ্ছে? এক্ষেত্রে 10 hertz sine ওয়েভটাকে আমরা বলতেছি একটা এলিয়াজিং নয়েজ। আমার মনে হয় জিনিসটা বোঝা গেছে, কারো না বোঝা থাকলে এখনো বলতে পারো। এখন এর উপর যদি আমি একটা এক্সাম্পল দেখি, ফলোইং অ্যানালগ সিগন্যাল ফাইন্ড নাইক্রোয়েস্ট স্যাম্পলিং রেট এন্ড অলসো ডিটারমাইন দ্য ডিজিটাল সিগন্যাল ফ্রিকোয়েন্সি এন্ড ডিজিটাল সিগন্যাল। তো এখানে একটা দেখা যাচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেখানে সিগন্যালটা দেওয়া আছে 3 cos 70 pi t। তো এর ভিতরে আসলে কি আছে? ওমেগা টি আছে, তাই না? 3 cos ওমেগা টি, ওমেগার ভ্যালু হচ্ছে 70 পাই। তাহলে দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কত হবে এখানে? 35 হার্টজ, কারণ এখানে 70 পাই এর ভ্যালু হচ্ছে ওমেগা টয়েস পাই এফ টি, তাই না? তার মানে 70 পাই মানে কি টয়েস পাই এফ এর ভিতরে আছে। তো এখন এটাকে যদি আমি টয়েস পাই দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে কি এফটা পাবো? এফটা হচ্ছে 35 হার্টজ। তাহলে নাইকুয়েস্ট রেট কত হবে? নাইকুয়েস্ট স্যাম্পলিং রেট হবে, এটা যদি আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হয় এই অ্যানালগ সিগন্যালটার, তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 70 হার্টজ। 70 হার্টজ যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি না হয়, তাহলে আমি সিগন্যালটাকে ব্যাক করতে পারবো না এর স্যাম্পলগুলো থেকে। তাহলে দা ডিজিটাল সিগন্যাল উড হ্যাভ এ ফ্রিকোয়েন্সি কত? এখন ডিজিটাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি হয়? এফ নাকি ছোট হাতের এফ? ছোট হাতের এফটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? ক্যাপিটাল এফ নট ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ এস। তাহলে এখানে ক্যাপিটাল এফ নটটা কত? 35। আর এটা হচ্ছে, তো এটা হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, ক্যাপিটাল এফ নট বসিয়ে দিলাম। আর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত? 70। তাহলে আমি কি পাচ্ছি এখানে? দ্য ডিজিটাল সিগন্যাল উড হ্যাভ এ ফ্রিকোয়েন্সি পাই।
আর কি এফ এন থাকে তাই না, স্মল এফ, স্মল এফ এর ভ্যালুটা বের করে ফেললাম, রিলেটিভ ফ্রিকোয়েন্সির ভ্যালু, আর এন এর ভ্যালুটা এখানে জাস্ট এন বসিয়ে দিলাম। তাহলে দ্য ডিজিটাল সিগন্যাল ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ দিস। তো এই অঙ্কটা খুবই সহজ ছিল, বোঝা গেছে এই অঙ্ক? কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলতে পারো। এরপরের স্লাইডে যাই। এটা এক্সাম্পল আমাদের না, এই এর বইয়ের এক্সাম্পল, প্রকিসের বইয়ের। তো এখন এই অঙ্কগুলো দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের বেসিকটা কেমন তৈরি হলো। ক্লাস কয়টা পর্যন্ত মাহমুদ? তো 10:55 স্যার। 10:55, ঠিক আছে। এরপরের একটা অঙ্কে যাই। কনসিডার দি অ্যানালগ সিগন্যাল এক্স অফ টি ইজ ইকুয়াল টু 3 cos 100π t। তো এখানে আবার আমরা এগেইন ওমেগার ভ্যালুটা বের করতে পারবো। ওমেগার ভ্যালু হচ্ছে 100π এখানে। তো এখানে বলতেছে যে ডিটারমাইন দ্য মিনিমাম স্যাম্পলিং রেট রিকোয়ার্ড টু অ্যালিয়াজিং। তাহলে আমরা জানি যে অ্যালিয়াজিং করতে হলে আমার মিনিমাম স্যাম্পলিং রেটটা কত হতে হবে? হাইয়েস্ট, যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, সে ডাবল হতে হবে, তাই না? তো এ নাম্বারটা সলিউশনটা এখানে আমরা আগে করে নেই। দ্য ফ্রিকোয়েন্সি অফ দি অ্যানালগ সিগন্যাল এফ ইজ ইকুয়াল টু 50 হার্টজ, যেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করলাম। হেন্স দি মিনিমাম স্যাম্পলিং রেট রিকোয়ার্ড টু অ্যাভয়েড অ্যালিয়াজিং ইজ 100 হার্টজ। ঠিক আছে, কারণ যদি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা 50 হার্টজ হয় তাহলে সেটাকে যদি 2 দিয়ে গুণ দেই সেটা হবে 100 হার্টজ, এবং এই 100 হার্টজটাই হচ্ছে আমরা মিনিমাম স্যাম্পলিং রেট। মানে মিনিমাম এই রেটে যদি স্যাম্পলিং করি, সেক্ষেত্রে এই রেটে স্যাম্পলিং করলে সিগন্যালটা কোথায় যাবে দেখে আসি। এই রেটে স্যাম্পলিং করলে সিগন্যালটা এখানে আসবে, কারণ এই যে এখানে আছে হচ্ছে আমরা কত, এইটা কত, এটা হচ্ছে 50 হার্টজ, ঠিক আছে, আর এইটা হচ্ছে 100 হার্টজ। তার মানে আমার বেসিক্যালি স্যাম্পলিং করতে হবে যে ফ্রিকোয়েন্সিটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির 2 গুণ গতিতে। যদি 2 গুণ গতির থেকে কম গতিতে করি তাহলে এই যে ভিতরে ঢুকে যাবে। এই অ্যালিয়াজিং। এবার কি ক্লিয়ার হয়েছে? যাদের ক্লিয়ার হয়েছিল না অঙ্ক থেকে, এটাই হচ্ছে মিনিমাম। তো এরপরে বি বলতেছে সাপোজ দ্যাট দি সিগন্যাল ইজ স্যাম্পলড এট দ্য রেট অফ fs is equal to 200 হার্টজ, হোয়াট ইজ দি ডিসক্রিট টাইম সিগন্যাল অবটেইনড আফটার স্যাম্পলিং। তো এটা হচ্ছে আমার এখন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হয়ে গেছে, এটা আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এখন স্মল এফ এর জায়গায় কত বসাবো? স্মল এফ মানে হচ্ছে f নট ডিভাইডেড বাই fs, ক্যাপিটাল fs। তাহলে আমার এখানে ক্যাপিটাল f নট আছে 100π, আর fs নতুন fs হচ্ছে 200। তাহলে এই দুইটার যে রেশিও সেটাই হচ্ছে আমার ডিসক্রিট টাইম সিগন্যাল। এই কি করতেছো? আরাফ কি ক্লাস করতেছো? এই হচ্ছে ক্লাসের নমুনা, এবং এটা ভিডিও হয়ে যাচ্ছে, যে ভিডিওটা আমি হেড স্যারকে দেখাবো। আরাফ আমার কথা শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি স্যার। এই হচ্ছে ক্লাসের নমুনা নাকি? স্যার ক্লাস করতেছি স্যার। ক্লাস করতে করতে এগুলা কি করতেছো তুমি? স্যার একটা কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তুমি আমাকে এই সি নাম্বারটা বুঝাবা। সি নাম্বার নিজে নিজে পড়ো। আরাফ, স্যার শুনতেছি স্যার। read what is written in C. Sir, suppose that the signal is sampled at the rate fs 75 Hz. What is the discrete time signal obtained after sampling? Okay, tell me what is the discrete time signal you will get after sampling, and how will you get it? Tell me. Can you do it? No, sir. Watch carefully. How many of you are doing classes? Are you alone?
Sir, left hand Ilham is with me, sir. Ask Ilham to solve this. Suppose that signal is sampled at the rate of fs 75 Hz. What is the discrete time signal obtained after sampling? Ask Ilham. Ilham, can you solve it? Where is Ilham? Why can't I hear his response? Sir, he is in another room, sir. He is in his office, sir. He is in office. Sir, তো সে ক্লাস করতেছে না? স্যার করতেছে স্যার, ক্লাস করতেছে স্যার, ও অন্য রুমে স্যার। আমি বলতেছি তোমরা দুজন কি আর ইউ ফ্রম সেম ইউনিট? স্যার সেম ইউনিট স্যার। ওকে, ইলহামকে বলো এখনই অনলাইন হতে। স্যার ক্লাসেই নাই। If you attend the class without any interruption, then Ilham can also attend the class স্যার without any interruption. Okay, আমি দেখি C নাম্বারটা, how will I solve this number C problem? Here the sampling frequency is given as 70 Hz and they have asked to calculate the discrete time signal obtained from the sampling. Without watching the solution, actually we can problem, because here the sampling rate is given as 75 Hz and know that the relative frequency is the ratio of what is the relative frequency? Relative frequency is the ratio of what? Signal frequency capital F and sampling frequency this. So if I take the ratio of signal frequency and the sampling frequency, then I will definitely get the small f, and if I put that small f value here, then I will get the solution. So let us see what is the solution. If the signal frequency is this, the discrete time signal is 100 pi divided by 75, 4 pi by 3. So 4 pi by 3 also can be written as twice pi minus twice pi by 3. Now এই যে আমি 4 pi by 3 থেকে এটার হচ্ছে এটাকে ভাঙতেছি কেন এভাবে, কারণ আমরা জানি যে টয়েস পাই এর উপরে যে সিগন্যালগুলো আছে মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে থাকতে হবে বা 0 থেকে টয়েস পাই এর ভিতরে থাকতে হবে। যদি এর ভিতরে না থাকে তার মানে কি এর বাইরে যে সিগন্যালগুলো থাকবে এই সিগন্যালগুলো বেসিক্যালি এই 0 থেকে টয়েস পাই এর ভিতরে সিগন্যালগুলারই একটা রূপ, বা এই দুই ধরনের সিগন্যাল হচ্ছে ইনডিস্টিংগুইশেবল। এই জন্য আমি কি করতেছি 4 পাই বাই 3 যে সিগন্যালটা যেটার ভ্যালু টয়েস পাই এর উপরে সেটাকে আমি টয়েস পাই এর ভিতরে নিয়ে আসলাম। এটাতে কি কোনো ডাউট আছে কারো? কেউ যদি এইভাবে রেখে দিতে পারে তার সেও ফুল মার্ক পাবে, আর কেউ যদি এরকম করে ফেলতে পারে তাহলে সে একটা মানে আর কি ধন্যবাদ সহ ফুল মার্ক পাবে, আর এইখানে রেখে আসলে সে ধন্যবাদ ছাড়া ফুল মার্ক পাবে। তো স্যাম্পলিং রেট যদি 75 হার্টজ হয় সেক্ষেত্রে কি হবে? এখানে ডি নাম্বার যে প্রবলেমটা আছে, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি 0 to f greater than 0 less than fs by 2 of a sinusoid that yields samples identical to those obtained in part C. তাহলে এই পার্ট সি তে আমি যে সিগন্যালটা পেলাম সেই সিগন্যালটা থেকে মানে ফ্রিকোয়েন্সি কত হবে এমন একটা সাইনোসয়েডের যার সেম আইডেন্টিক্যাল স্যাম্পল তৈরি হয়। মানে এখান থেকে আমি যে সিগন্যালটা পেলাম, যে সাইনোসয়েডাল সিগন্যালটা পেলাম, এই সাইনোসয়েডাল সিগন্যালটার যে স্যাম্পলগুলা সেই স্যাম্পলগুলার মতোই দেখতে আরেকটা স্যাম্পল তৈরি হবে কোন সাইনোসয়েড থেকে, এটা জানতে চাইছি। তো আমরা এখন কাজ করব, আমরা জানি যে স্যাম্পলিং রেট এখন আমাদের হচ্ছে 75 হার্টজ, যেটা আমরা বলে নিয়েছি 75 হার্টজ, আর আমরা জানি যে অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু রিলেটিভ ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাইড বাই স্যাম্পল ফ্রিকোয়েন্সি। এখানে আমি রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা, আমরা এই ফ্রিকোয়েন্সিটা জানি না, এটা আমাদেরকে বের করতে হবে ক্যাপিটাল ফ্রিকোয়েন্সি, মানে অ্যানালগ সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কত, যে অ্যানালগ ফ্রিকোয়েন্সিটা থেকে এই 3 cos twice pi by 3n যে স্যাম্পলগুলো তৈরি হয়েছে সেই সিমিলার স্যাম্পল তৈরি হবে। বোঝা যাচ্ছে নাকি ডাউট আছে? তো এখান থেকে আমি স্মল এফ এর ভ্যালুটা পাচ্ছি 1/3। তো স্মল এফ এর ভ্যালু যদি 1/3 হয়, আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা জানি, the frequency of the sinusoid in part C is 1/3। এটাতে কি কোনো ডাউট আছে কারো? স্যার এটা বুঝিনি স্যার, একটু বুঝায় দেন স্যার। ঠিক আছে, এই সিগন্যালটা এটার ফ্রিকোয়েন্সি কত?
50 স্যার 50 হার্জ স্যার। না না, এই যে এটা কি 50, এটা কত? বাই এফ স্যার 50 স্যার। আচ্ছা, তো সি তে আমি যে সিগন্যালটা পাচ্ছি, the frequency of the sinusoid in part C, এটা কত? এফটা স্যার 1/3 স্যার 1/3। এবার ঠিক আছে? স্যার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এই 1/3 টা আমি পেলাম। তো এখন এই এফটা তাহলে কত হবে? 25 হার্টজ। তার মানে যেটা বোঝাচ্ছে যে এই সিগন্যালটা থেকে এই সিগন্যালটা থেকে যে স্যাম্পলগুলো পেলাম, সে একই রকম দেখতে স্যাম্পল পাবো আমরা কোন সিগন্যাল থেকে? সেই সিগন্যালটার কন্টিনিউয়াস সিগন্যালটার ফ্রিকোয়েন্সি অলরেডি আমরা বের করে ফেলছি, 25 হার্টজ। তাহলে এখন আমি কি করব? এখানে বসিয়ে দিব ya of t = 3 cos twice pi ft, কারণ এটাই আমার মেইন সিগন্যাল ছিল সি তে, 3 cos twice pi ft। তাহলে আমি এখন এখানে f এর ভ্যালুটা বসায় দিলাম 3 cos 50 pi t। এটাই হচ্ছে সেই অ্যানালগ সিগন্যাল, যেই সিগন্যালকে আমি 75 হার্টজ গতিতে স্যাম্পল করি, তাহলে যে স্যাম্পলগুলো পাবো সেই স্যাম্পলগুলো দেখতে এরকম হবে। স্যার এখানে 3 cos 2 pi by 3n এটা তো f নট পেয়েছি আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি, তো ফুল রিলেটিভ ফ্রিকোয়েন্সি 2 pi by 3 হবে না, কারণ এটা তো ওমেগা না। এটা হচ্ছে আমি পুরো ওমেগার ভ্যালু পাইছি, ঠিক আছে? কারণ এখানে থাকে হচ্ছে টয়েস পাই, যে এই বস্তু থাকে, বুঝছো? এই টয়েস পাই এফটা কোথায়? এখানে তো আমরা t তে নেই নাই, n এ নিয়েছি, মানে এটা তো ডিসক্রিট টাইমেরটাতে নিয়েছি। আমি আসতেছি। আচ্ছা, তো এখানে আমার এই ভ্যালুটা কিসের? 100 পাই ওমেগাতে। এর ভিতরে টয়েস পাই এফ আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে 100 পাই, যেহেতু দুটাই আমি হার্টজে বসাচ্ছি, দেখো 200 হার্টজ বসাচ্ছি না, আমি কি কখনো রেডিয়ানকে হার্টজের সাথে করতে পারি, রেশিও করতে পারি? তো নিচে যদি আমি 200 হার্টজ বসায় থাকি, তাহলে উপরে কি বসাইছি? এটা হার্টজ বসাইছি না? यस স্যার। তার মানে হার্টজ মানে কি? ফ্রিকোয়েন্সি। হার্টজ মানে ফ্রিকোয়েন্সি না, হার্টজ মানে হচ্ছে আমি এখানে ক্যাপিটাল এফ এর ভ্যালুটা বসাইছি, ঠিক আছে? এটার ভ্যালু হচ্ছে 100 পাই। স্যার ক্যাপিটাল এফ এর ভ্যালু তো স্যার 50 হওয়ার কথা স্যার, তাহলে স্যার 50/75 হলে তো 2/3 আসে ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখতেছি। The frequency of the analog signal is f = 50 hertz, hence the minimum sampling rate হচ্ছে 100 hertz. Okay, if the signal is sampled at fs = 200 hertz, এটা হচ্ছে 200 hertz, the discrete time signal is what? Discrete time signal is 100 pi n, 100 pi। এটা তো হার্ট দিয়ে হওয়ার কথা, এটা কিসের জন্য হবে? স্যার এই ম্যাথটা ঠিক আছে স্যার, স্যার ম্যাথটা প্রবলেম দিতে, স্যার দিতে যে আমরা f = 1/3 লিখছি, কিন্তু স্যার আমাদের বড় হাতের f তো 50 হার্টজ, আর হচ্ছে স্যার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 75 হার্টজ, তাহলে 50/7 2/3 হওয়ার কথা না? আমি দেখতেছি। Suppose the signal is sampled at a rate of 75 hertz. What is the discrete time signal obtained after sampling? আচ্ছা ঠিক আছে। What is the frequency of a sinusoid that yields samples identical those obtained at part C? For the sampling rate এত, we have the relation f = f into fs, যেখানে আমার fs এর ভ্যালু 75 f, আর আমার লাগবে হচ্ছে এই ক্যাপিটাল এফ এর ভ্যালু, তাই না? স্যার মেইনলি 2π/3 কে স্যার 2π দ্বারা ভাগ করলেই তো স্যার f = 1/3 পাইলাম না স্যার? তাহলে তো ঠিকই আছে ডি নাম্বার। এখানে এটা কি লেখা আছে? এটা তো স্যার ওমেগা, মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি স্যার। হ্যাঁ, যদি 2π দ্বারা ভাগ করি তাহলে তো f = 1/3 পাই। তো আবার তাহলে এটা আবার কে তাহলে ডাউট দিচ্ছে? স্যার বুঝতে পারছি। এটা কি বোঝা গেছে?
জি স্যার এখন বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে sampled at frequency 75 per sample per second yields identical samples. Hence, f is equal to 50 hertz is an alias of f is equal to 25 hertz for sampling rate 75 hertz. হ্যাঁ স্যার ওই যে সি নাম্বার অঙ্কটাতে প্রথম লাইনে x অফ n এটার ভ্যালু বের করছিলাম যে 3 cos 4π/3। এখান থেকে যদি আমরা f এর ভ্যালুটা দেখি 4/3, তাহলে স্যার এটা কি d তে যদি f ইকুয়াল টু 4/3 ধরে করি তাহলে কি হবে? না, এটাকে তোমার এই টুয়াইস পাই বাই 3 তে আসতে হবে। কিন্তু এই অঙ্কটার জন্য যদি এই অ্যানসার রাখা যায় তাহলে ঠিক আছে, কারণ নরমালি আমরা ডিসক্রিট টাইম সাইনোসয়েডালের ক্ষেত্রে কি দেখছি, আমরা যদি পায়ের টয়েস পায়ের উপরে উঠে যাই তাহলে সেটাকে টয়েস পায়ের নিচে নিয়ে আসতে হবে। তার মানে হচ্ছে স্যার ওই যে 2π থেকে ছোট করতে মানে মৌলিক সিগন্যালটা আনতে হবে আগে, এরপর হচ্ছে ওখান থেকে f এর ভ্যালুটা বের করব, এরপর হচ্ছে ওই মানে পরের অংশটা করব। হ্যাঁ সঠিক। স্যার আচ্ছা, এটা একটা বইয়ের एग्जांपल ছিল। এরপর আরেকটা एग्जांपल আমরা দেখতে পারি, একটা অ্যানালগ সিগন্যাল যদি থাকে 3 cos 50πt 10 sin 300πt minus cos 100πt। তো এখান থেকে বলতেছে হোয়াট ইজ দি নাইকুইস্ট রেট অফ দি সিগন্যাল। আগে আমরা বুঝে নেই যে এখানে আসলে জিনিসটা কিভাবে আছে। এটা কিন্তু ওমেগা টি হিসেবে নাই। ওমেগা টি হিসেবে যদি থাকে তাহলে পাইটা থাকতো না। তার মানে এখানে কি আছে 3 cos twice pi ft হিসেবে আছে। এইখানে যে ভ্যালুটা আছে 50 পাই সেটা টয়েস পাই এফ এর ভ্যালু, তার মানে টয়েস এফ এর ভ্যালু হচ্ছে 50। আর এখান থেকে তাহলে এই সিগন্যালটার জন্য আমি ফ্রিকোয়েন্সি পাবো কত 25 হার্টজ। এখানে আছে কত 300 পাই। তো এখানে যদি আমি এটাকে আবার লিখি টয়েস পাই এর সমান, তাহলে পাইটা চলে গেলে এটাকে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে এটা পাবো 150 হার্টজ, আর এটা কত পাবো 50 হার্টজ, তাই না? তো এর মধ্যে হাইয়েস্ট কোনটা ফ্রিকোয়েন্সির দিক থেকে 150 হার্টজ, তাহলে আমার নাইকুইস্ট রেটটা কত হবে? এই যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা আছে সেটার দ্বিগুণ, তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে কত আসে 300 হার্টজ। এটা হচ্ছে তাহলে আমার এই সিগন্যালটা নাইকুইস্ট রেট। এটাতে কি কোনো ডাউট আছে কারো? এটা থেকে আর কোনো ডাউট আছে এই ম্যাথটাতে? হ্যাঁ স্যার। এখন আমরা তাহলে কোয়ান্টাইজারে চলে যাব। এতক্ষণ ধরে আমরা স্যাম্পলিং করতেছিলাম, এখন আমরা পড়বো কোয়ান্টাইজার। স্যাম্পলিং এবং অ্যালিয়াজিং সম্বন্ধে আমরা কিছু কিছু শেখার চেষ্টা করেছি। বাদ বাকি আমার মনে হয় অ্যালিয়াজিং সম্বন্ধে আরেকটু জানতে হলে লিয়ের একটা বই আছে যেটা আমি টেক্সট বুক না এমনি নরমালি রেফারেন্স হিসেবে দিয়েছিলাম, ওইখানে ভালো করে দেওয়া আছে। কেউ যদি জাস্ট লাইন ওয়াইজ পড়ে তাহলেও বুঝতে পারবে, ওটা অনেক সহজ ভাবে লেখা। এছাড়া প্রকিসের বইতেও আছে, তারা এটা ডিটেইল পড়ে নিতে পারবে। এখন আমরা একটু কোয়ান্টাইজেশন সম্বন্ধে পড়বো, বেশিক্ষণ না, হয়তো 10 মিনিট বা 15 মিনিট পড়বো, তারপর শেষ করে দেব। So after the sampling, the discrete time continuous signal still carry infinite information, can take any value in terms of amplitude. এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? discrete time continuous signal still carry infinite information, এটা আমি বলতেছি discrete time continuous signal এর ক্ষেত্রে, মানে টাইম ডিসক্রিট বাট অ্যামপ্লিটিউড কন্টিনিউয়াস, তাই না? তো আমার যদি ডিজিটাল সিগন্যালের এটাকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? টাইম ডিসক্রিট হবে এবং অ্যামপ্লিটিউডও ডিসক্রিট হবে, তাই না? তো এই অ্যামপ্লিটিউড ডিসক্রিট করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় কোয়ান্টাইজেশন। সো কোয়ান্টাইজেশন ইজ a process to reduce infinite information of the amplitude. Quantizer do the conversion of discrete time continuous value signal into a discrete value signal. The value of each signal sample is represented by a value selected from a finite set of possible values. এই যে এখানে ফিনাইট সেট অফ পসিবল ভ্যালু কথা বলতেছি, এই ফিনাইট সেট অফ পসিবল ভ্যালুই হচ্ছে আমার ওই 2 টু দি পাওয়ার 3 বা 2 টু দি পাওয়ার 4 বা 2 টু দি পাওয়ার 2, মানে কতগুলা লেভেল কে দিয়ে আমি আমার কোয়ান্টাইজ ভ্যালুটা রিপ্রেজেন্ট করতে পারি। এটাই হচ্ছে আমার ফিনাইট সেট অফ পসিবল ভ্যালুস। আমরা একটু দেখি তাহলে। অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার চুজেস এ কোয়ান্টাইজেশন লেভেল ফর ইচ অ্যানালগ স্যাম্পল। তো আমি এখন যে অ্যানালগ সিগন্যাল গুলা থেকে যে স্যাম্পল গুলা নিলাম বিভিন্ন ডিসক্রিট টাইমে, সেই বিভিন্ন ডিসক্রিট টাইমের অ্যানালগ অ্যামপ্লিটিউড গুলার ভ্যালু কিন্তু বিভিন্ন রকম। এখন এই বিভিন্ন রকম ভ্যালুগুলা আমি কি করব? একটা ফিনাইট সেটের মাধ্যমে প্রকাশ করব। তো সেক্ষেত্রে আমার নাম্বার অফ লেভেল, এটা খুব ইম্পর্টেন্ট, দ্য নাম্বার অফ লেভেল অফ কোয়ান্টাইজার ইজ ইকুয়াল টু এল ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। এখন এই nটা হচ্ছে নাম্বার অফ বিট, কারণ আমি যখন একটা সিগন্যালের, আমি মনে করি একটা সিগন্যালের ভ্যালু 10, একটার ভ্যালু 15, একটার ভ্যালু 20,
তিনটা টাইম ইনস্ট্যান্টে তিনটা সিগন্যাল নেওয়া আছে 10, 15, 20। এখন এই তিনটা ভ্যালু রিপ্রেজেন্ট করার জন্য আমার মিনিমাম কয়টা লেভেল লাগবে? তিনটা লেভেল। আর তিনটা লেভেল রিপ্রেজেন্ট করার জন্য আমার কত বিট দরকার? 2 বিট। কারণ আমি জানি যে 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 4, তাই না? তো কোন সিগন্যাল যদি 10 এ থাকে তাহলে সেটাকে আমি বলতে পারি যে এটা 00 লেভেলে আছে। যদি 15 তে থাকে সেটাকে আমি বলতে পারি 01 লেভেলে আছে। আর যদি কোনোটা 20 এ চলে যায় সেটাকে আমরা বলতে পারি 10 লেভেলে আছে। আরেকটা লেভেল আমার এমনি কিন্তু খালিই থাকবে, ঠিক আছে? তো n ব্যাট কনভার্টার চুজেস এমন 2 টু দি পাওয়ার n পসিবল কোয়ান্টাইজেশন লেভেল। এখন যদি এটা 3 বিট হয় তাহলে 3 বিট কনভার্টার কয়টা লেভেল থাকবে? 3 বিট কনভার্টারের 8টা। আর 4 বিট কনভার্টার থাকবে কয়টা? 16টা। এখানে 8টা ভুল করে লেখা আছে, এটা 16 হবে, ঠিক আছে? 3 বিটের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8 আর 4 বিটের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16। বাইনারি নাম্বার অ্যালোকেট করা, কারণ আমার ডিজিটাল সিগন্যাল গুলো হচ্ছে বাইনারি। মানে ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমি লেভেল গুলাকে বাইনারি সিগন্যালের স্ট্রিং দিয়ে রিপ্রেজেন্ট করি। কিভাবে এটা আমরা দেখবো, সমস্যা নাই। The quantization step size or resolution is calculated as this: r divided by 2 to the power n minus 1, যেখানে r হচ্ছে ফুল স্কেল রেঞ্জ অফ দি অ্যানালগ সিগন্যাল। তো r টা আসলে কি? r টা হচ্ছে x max minus x min। আমরা একটু দেখে আসি r টা কি। r টা হচ্ছে x max minus x min। আমরা বলতে পারি এখানে যে r টা হচ্ছে, যেটা হচ্ছে x max, আর এটা বলতে পারি যে x min। মানে এই টোটাল যে গ্রাফটা দেখতে পাচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত যে ভ্যালুটা, এই ভ্যালুর যে ডিফারেন্স সেটাকে বলা হয় হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল, সরি ফুল স্কেল রেঞ্জ অফ দি অ্যানালগ সিগন্যাল। মানে অ্যানালগ সিগন্যালটার অ্যামপ্লিটিউড কত ভ্যালুর মধ্যে অসিলেট করতেছে সেটা বলা হয় হচ্ছে x min মাইনাস x max মাইনাস x min। এটার ক্ষেত্রে কত? এটার ক্ষেত্রে এটা হচ্ছে x max আর এটা হচ্ছে x min। তার মানে এই দুইটার মধ্যে যদি আমি ডিফারেন্ট করি, মানে দুইটা যদি বিয়োগ দিয়ে দেই, তাহলে আমি অ্যানালগ সিগন্যালটা কত ভ্যালুর মধ্যে অসিলেট করতেছে সেটা পাবো। এইটাকে বলা হয় হচ্ছে আমার ফুল রেঞ্জ। এখন এই ফুল রেঞ্জকে যদি আমি নাম্বার অফ লেভেল দিয়ে ভাগ দিই, আমি এখানে 2 টু দি পাওয়ার n minus 1 পড়ছি, কারণ হচ্ছে 0 লেভেলটাকে আমরা বাদ দিতে চাচ্ছি। কারণ 0টা কি আমরা এখানে ধরতে পারবো? 0 কিন্তু একটা লেভেল। যেমন আমি যদি এখানে কনসিডার করি, 0 কিন্তু একটা লেভেল। তো আমরা 0 এখানে টোটাল কয়টা লেভেল আছে? একটা, মানে কয়টা ঘর আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ঘর আছে। ঘর আছে 10টা, দাগ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। নিচেরটা যদি ধরি 0টা তাহলে হয় 11টা। তার মানে আমার টোটাল লেভেল হচ্ছে কয়টা? 11টা। কিন্তু 11 লেভেলের জন্য ঘর আসবে হচ্ছে 10টা। এই জন্য এখানে আমি 2 টু দি পাওয়ার n থেকে একটা বিয়োগ দিলাম। তো এখন তাহলে একটা ছোট ঘরের সাইজ যদি বের করতে চাই তাহলে কি করব? টোটাল যে ঘরটার দৈর্ঘ্য, টোটাল ঘরের দৈর্ঘ্যের জন্য কয়টা আছে? এই নিচ থেকে একদম উপর পর্যন্ত যে কয়টা ঘর, তো এই টোটাল ঘরের যে দৈর্ঘ্য তা থেকে যদি আমি এখন এই নাম্বার অফ ঘর যেটা 2 টু দি পাওয়ার n minus 1 এটা ভাগ দিই, তাহলে একটা ঘরের দৈর্ঘ্য পাবো। এই একটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে আমার ডেল্টা। এই যে ডেল্টা একটা স্টেপ সাইজ বলে কোয়ান্টাইজেশন স্টেপ সাইজ, ঠিক আছে? তো n is the number of bits used by the converter. So resolution of a quantizer is the distance between two successive quantization level. আমি এতক্ষণ ধরে রেজোলিউশনের কথা বলতেছি। তো রেজোলিউশনটা বেসিক্যালি বোঝায় যে এই দুইটা কোয়ান্টাইজেশন লেভেলের মধ্যে দূরত্ব ডেল্টা এটা কতটুকু। যত দূরত্ব কম হবে রেজোলিউশন তত ভালো হবে। কারণ দেখি যদি এই দুইটা সিগন্যালের মাঝখানে আমি আরেকটা লেভেল নিতে পারতাম, সেক্ষেত্রে এখানে আমি কিন্তু আরেকটা স্যাম্পল ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারতাম, তাই না? এখানে আমি এখন এই ভ্যালুটাকে হয়তো কোয়ান্টাইজ করে এইটা কাছাকাছি নিয়ে আসবো, অথবা এই ভ্যালুটাকে কোয়ান্টাইজ করে কাছাকাছি নিয়ে আসবো, এই ভ্যালুটাকে কোয়ান্টাইজ করে কাছাকাছি নিয়ে আসবো। যত পরিমাণে আমার এখানে লেভেল আমি বেশি দিতে পারবো, মানে লেভেলের দূরত্ব যত কম হবে, ডেল্টার ভ্যালুটা যত কম হবে, তার মানে কি আমার এই অ্যানালগ সিগন্যালটাকে তত নিখুঁত ভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। এই জন্য বলা হয় হচ্ছে যে the resolution of a quantizer is the distance between two successive quantization level. এই লেভেলের মধ্যে দূরত্ব যত কম হবে তত রেজোলিউশনটা ভালো হবে। More quantization levels, a better resolution. What is the downside of more quantization level?
তাহলে বেশি কোয়ান্টাইজেশন লেভেলের ডাউন সাইডটা কি? ডাউন সাইড হচ্ছে তখন আমার বিট রিকোয়ারমেন্টটা বেড়ে যাবে এবং আমার যে কনভার্টার সেই কনভার্টারের কস্ট বেড়ে যাবে। এটাই হচ্ছে মোর কোয়ান্টাইজেশন লেভেলের ডাউন সাইড। The strength of the signal compared to that of quantization error is measured by dynamic range and signal to noise is not required now. আচ্ছা, এখন আমি দেখি একটা সিগন্যাল, এটা হচ্ছে বইয়ের একটা উদাহরণ। সিগন্যালটা হচ্ছে 0.9 টু দি পাওয়ার n। এই সিগন্যালটাকে এখন আমি দেখতে চাচ্ছি যে কোয়ান্টাইজ করলে কি রকম লাগে দেখতে। We denote that the quantizer operation on the samples x of n as q of x of n and let x q of n denote the sequence of quantized samples at the output of the quantizer. So x q of n যে সিগন্যালটা, এটা হচ্ছে আমার কোয়ান্টাইজারের আউটপুট। ঠিক আছে, তাহলে x q of n টা কি? x q of n হচ্ছে একটা q of x of n এর ফাংশন, মানে এটা হচ্ছে কোয়ান্টাইজারের উপর ডিপেন্ড করবে। কোয়ান্টাইজারের ইনপুট যদি x of n হয় তাহলে আউটপুটটা হবে হচ্ছে এই কোয়ান্টাইজড ভ্যালুগুলা। তাহলে এখন এই রিয়েল সিগন্যাল আর মেইন সিগন্যাল যেটা, সেই মেইন সিগন্যাল আর এই কোয়ান্টাইজ সিগন্যাল এই দুইটার মধ্যে যে ডিফারেন্স সেটাকে বলে কোয়ান্টাইজেশন এরর। তার মানে আমি আসলে দুই রকমের এরর তৈরি হতে পারে একটা কোয়ান্টাইজারের, একটা হচ্ছে রাউন্ডিং এরর বলে, একটা হচ্ছে ট্রানকেশন এরর করে। রাউন্ডিং এররটা আমরা সবাই জানি, যদি মনে করি একটা সিগন্যাল আছে বা একটা ভ্যালু আছে 3.27, সেটাকে আমরা কি 3.3 লিখি না, এটাকে বলা হচ্ছে রাউন্ডিং অফ। আর ট্রুনকেশন বা ট্রানকেশন মানে হচ্ছে একদম বাদ দিয়ে দেওয়া। মনে করি 3.2 3 4 5 6 7 এরকম আছে, তো আমি যদি শেষ দিক থেকে কয়েকটা ঘর বাদ দিয়ে শুধু 3.2 বা 3.4 লিখি, তখন এটাকে বলবো আমরা ট্রানকেশন এরর। আর যদি মনে করি যে এইভাবে আছে 3.478, তখন আমি সেটাকে যদি 3.478 না লিখে 3.5 লিখে দেই 478 কে, তাহলে সেটাকে বলবে হচ্ছে রাউন্ডিং এরর, কারণ আমি একটা জিনিসকে অ্যাকচুয়াল ভ্যালু থেকে রাউন্ড করে দিচ্ছি। তো যাই হোক, এখন আমি n এর বিভিন্ন ভ্যালুর জন্য যদি এটাকে আমি বসাই, এটা একটা বেসিক্যালি এটা একটা এক্সপোনেনশিয়াল সিগন্যাল, এবং এই এক্সপোনেনশিয়াল সিগন্যালটা n এর ডিফারেন্ট ভ্যালুর জন্য এরকম হবে। যেহেতু এটা 0.9 মানে আর কি একের থেকে ছোট, সেহেতু n এর যত ঘাত বাড়তে থাকবে, পাওয়ার যত বাড়তে থাকবে, তত এটা নিচের দিকে যেতে থাকবে, মানে এটা অ্যামপ্লিটিউড তত কমতে থাকবে। একটা স্লাইড এখানে ছিল, সেটা গেল কোথায়? যাক, সমস্যা নাই। একটু ওয়েট করতে হবে 1 মিনিট। এইটা কি দেখা যাচ্ছে স্লাইডটা? এমও কি স্লাইড দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, তো আমি এখন দেখা যাচ্ছে যে ট্রুনকেশন এবং রাউন্ডিং জিনিসটা কি। তো প্রথমে ছিল 1 ভ্যালু, তারপর 0.9, ওই ভ্যালুটাই এখানে আমি n এর বিভিন্ন ভ্যালু বসাচ্ছি, তার জন্য আমি যে ভ্যালুগুলো পাচ্ছি, প্রথমে ছিল 1, তারপর 0.9, 0.81, 0.729, 0.6561, এগুলাকে যদি আমি ট্রুনকেশন বা রাউন্ডিং এগুলা করি, তাহলে সেক্ষেত্রে আমি সলিড ভ্যালুটা পাবো। যেমন 0.81 থেকে 0.8, 0.729 থেকে 0.7, 0.6561 থেকে, এখানে যদি ট্রুনকেশন করি তাহলে কিন্তু আমি 561 ডাইরেক্ট বাদ দিয়ে দিলাম, 0.6টা থাকলো শুধু। কিন্তু যদি আমি রাউন্ডিং করি সেক্ষেত্রে কি 5 এর জন্য 6টা কি হয়ে যাবে, 7 হয়ে যাবে। বোঝা গেছে ট্রানকেশন আর রাউন্ডিং এর মধ্যে পার্থক্যটা কি? এই পার্থক্য কি বোঝা গেছে? ইয়েস স্যার। এখন আমি যদি এই অ্যাকচুয়াল সিগন্যালটা থেকে আমি আমার এই xq1 টা যদি বাদ দেই, তখন আমি বাদ পেতে থাকবো কি, আমার এই কোয়ান্টাইজেশন এরর গুলা পেতে থাকবো। এর মানেটা আসলে কি, মানে আমি একটু দেখাই দেই। এই যে এখানে যে এই ভ্যালুটা আছে না, এটা হচ্ছে একটা কোয়ান্টাইজড ভ্যালু, তাই না? তো এখন দেখা যাচ্ছে
এইটা কিন্তু ছিল আমার কার্ভ, তার মানে এই কার্ভের উপরে আমার ভ্যালুগুলো থাকার কথা, তাই না? এখানে কি আমার 0.7 বলে কোনো ভ্যালু ছিল? ছিল না, কিন্তু আমার ভ্যালু ছিল 0.6561, তাই না? তো আমি সেটাকে রাউন্ডিং করে টেনে 0.7 করলাম, করি নাই? করছি। এখান থেকে এখানে তুললাম একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য, তাই না? এটা ছিল এখানে, এখান থেকে এখানে তুলে নিয়ে আসলাম যাতে আমি একটা কোয়ান্টাইজ লেভেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। প্লাস দেখা যাচ্ছে যে এইটাকে একটু উপরে তুলছি, একটু উপরে তুলছি, এটাকে আবার একটু নিচে নামাইছি। এগুলো কেন করছি? এই রাউন্ডিং এবং ট্রুনকেশন করার জন্য এরকমটা হয়েছে। তো এই যে আমি একটা অ্যাকচুয়াল এই কার্ভ থেকে ভ্যালুগুলোকে নিয়ে অন্য লেভেলে বসালাম, এই অন্য লেভেলে বসানোর কারণে মেইন সিগন্যালটা যে ডিস্টর্ট হলো, এইটাকে বলা হয় হচ্ছে কোয়ান্টাইজেশন এরর। এটাকেই বলা হয় হচ্ছে কোয়ান্টাইজেশন এরর, মানে অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম না, আমি রিপ্রেজেন্ট করলাম অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু দিয়ে। তো এখন কোয়ান্টাইজেশন এরর ক্যালকুলেশন করার কিছু পদ্ধতি আছে, যেটা এখানে করা আছে। আমি জাস্ট এই যেখানে ওইটাই লেখা আছে x max minus x min divided by l minus 1 ডেল্টা। এই ডেল্টাটা হচ্ছে স্টেপ সাইজ। তো আমি যদি টিটা যদি আমার এখানে কন্টিনিউয়াস ভেরিয়েবল হয় মাইনাস টাউ বাই টাউ প্লাস টাউ এর মধ্যে আমি ইন্টিগ্রেট করি, তাহলে কি এটা কি এটা একটা সরল রেখা। এই সরল রেখার ইকুয়েশনটা কি হবে? mx, তাই না? তো m টা আমি কিভাবে বের করব? m হচ্ছে y বাই x। y টা কত? y টা হচ্ছে ডেল্টা, আর x টা কত? মাইনাস টাউ থেকে টাউ, তার মানে টয়েস টাউ। তার মানে এটার ইকুয়েশন হচ্ছে কি, এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করতে চাই যে আমার আসলে টোটাল ইউরোটা কত হচ্ছে, সেক্ষেত্রে আমি কি করব? এটা ইকুয়েশন বের করতে হবে না? তো এটার ইকুয়েশন কিভাবে বের করব? y = mx। m টা কত? ঢাল হচ্ছে y বাই x, y কত? ডেল্টা, আর x টা হচ্ছে টয়েস টাউ, তাহলে ডেল্টা বাই টয়েস টাউ, এটা হচ্ছে m। কিন্তু এখানে কি x এর ভ্যালুটা কত? t, কারণ t টা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল যার ভিতরে একটা নির্দিষ্ট ইন্টারভালের মধ্যে আমরা ইন্টিগ্রেশনটা করতেছি। বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে এখন যদি আমি টোটাল ইরোরটা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? এই জন্য এখানে ডেল্টা বাই টয়েস টাউ আসছে। আমি জানতাম, আমার মনে হচ্ছিল যে ডেল্টা বাই টয়েস টাউ নিয়ে তোমাদের একটা ডাউট থাকতে পারে। আমি যদি টোটাল কোয়ান্টাইজেশন ইরোরটা এখন ক্যালকুলেট করতে চাই তাহলে কিভাবে করব? আচ্ছা, এখানে একটু সামারিটা বলে আসি আমি, তারপরে বলি। The error caused by representing a continuous valued signal by a finite set of discrete valued levels. The error caused by representing a continuous valued signal or infinite values by a finite set of discrete values, the larger the number of quantization level, the smaller the quantization error. The quantization error is calculated as the difference between the quantized level and the true sample values. Or most quantization errors are limited in size to half a quantization step q or delta. তো আমি একটু দেখি যেটা আমি কিভাবে ক্যালকুলেট করব। tau denotes the time that xa of t stays within the quantization level, মানে কোয়ান্টাইজেশন লেভেলের মধ্যে কতক্ষণের জন্য থাকতেছে সেটা, মানে এইটুকের মধ্যে, কারণ এরপরে বাইরে চলে যাচ্ছে, অন্য লেভেলে চলে যাচ্ছে। তো একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে থাকতেছে কতটুকু? মাইনাস টাউ থেকে টাউ যদি ধরি, তাহলে মাইনাস টাউ থেকে টাউ এর ভিতরে যদি আমি এটার এভারেজ বের করতে চাই, আমি বেসিক্যালি এখানে বের করতেছি কি, মিন স্কয়ার এরর বের করতেছি, এমএসই। তোমরা এটা জানো কিনা আমি জানি না, যারা হচ্ছে মেশিন লার্নিং বা হচ্ছে অপটিমাইজেশন নিয়ে কাজ করো তারা হয়তো জানো যে কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন এরর অথবা মিন স্কয়ার এরর যেটা, সেটা আমরা বেসিক্যালি ব্যবহার করি হচ্ছে দুইটা মানে আর কি ভ্যালুকে কম্পেয়ার করার জন্য, যে একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু কতটুক সিমিলার বা কতটুক ডিসিমিলার। তো এখন আমি যদি এখানে 1 বাই টয়েস টাউ এর জায়গায় যদি 1 বাই টাউ নেই, মানে আমি যেহেতু এই পাশ আর এই পাশ মোটামুটি সমান, মানে একই রকম দেখতে, সেহেতু আমি কি করতেছি 1 বাই টাউ আর 0 থেকে টাউ এর মধ্যে এখন ইন্টিগ্রেট করব। আর এখন এই ই স্কয়ার কিউ এর ভ্যালুটা আমি বসাই দেব এখানে। কারণ কি, ইরোরটা কতটুকু হইতে পারে? এতটুক, আর এতটুকটা আমি ক্যালকুলেট করে দেখালাম যে mx। m মানে কি, এই ঢালটা ডেল্টা বাই টয়েস টাউ, আর x মানে t, কারণ t টা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তাহলে এটাকে যদি আমি টাউ থেকে টাউ এর মধ্যে ইন্টিগ্রেট করি, সেক্ষেত্রে আমি ডেল্টা স্কয়ার বাই 12 পাবো। এই ডেল্টা স্কয়ার বাই 12 এটাই হচ্ছে মিন স্কয়ার এরর, মানে এটাই হচ্ছে এরর ডেল্টা। তাহলে আমি এখন এটা থেকে কি বুঝি, যে ডেল্টা স্টেপ সাইজটা যত কমাবো তত আমার এররটা কমতে থাকবে, নাকি? বোঝা গেছে? স্যার একটা ডাউট ছিল স্যার। হ্যাঁ, ডাউট ক্লিয়ার করো, ক্লাস শেষ প্রায়।
স্যার ওই যে ই স্কয়ার কিউটি এটা স্যার কোত্থেকে আসলো স্যার একটু যদি ধরিয়ে দিতেন স্যার। আচ্ছা ই কিউটা হচ্ছে দুইটা কোয়ান্টাইজেশন লেভেলের মধ্যে ডিফারেন্স, সেটা এইটা এই ডিফারেন্সটা বোঝা গেছে? স্যার বুঝতে পারছি। এটাই আমি ক্যালকুলেট করতেছি মিন স্কয়ার ইরো হিসেবে। মিন নেই নাই, এটাকে আগে স্কয়ার করছি ইরোরটাকে, তারপরে কি ইরোরটা যতটুকু জায়গার মধ্যে আছে সেটা দিয়ে এটাকে ভাগ দিছি এবং টোটাল ইরোরটাকে যোগ দিছি। তার মানে কি যোগ দিয়ে ভাগ, টোটাল জিনিসটাকে যোগ দিয়ে ভাগ, তার মানে কি বের করতেছি আসলে মিন স্কয়ার ইরোর। আর এই মিন স্কয়ার ইরোরটা হচ্ছে ডেল্টা স্কয়ার বাই 12, ডেল্টা বাই টয়েসটাও ইনটু টি। এটা নিয়ে কারো ডাউট আছে? কেন এই ইকুয়েশনটা হলো ইকিউ এর জায়গায় বা ইকিউ স্কয়ারের জায়গায়? এটা হলো কারণ এটা হচ্ছে একটা সরল রেখা, তাই না? এটা হচ্ছে y ইকুয়াল টু mx। এখানে আমার yটা কতটুকু? yটা হচ্ছে ইকিউ অফ টি আর এটা হচ্ছে mx। y বলতেছি কারণ ইরোড তো এইটার মধ্যেই হতে পারে, তাই না? এর বাইরে যাবে না, সেই জন্য এটা হচ্ছে y আর এটা হচ্ছে mx। তাহলে m টা কত হবে আমার? y বাই x মানে ঢাল, এখানে y কত? ডেল্টা বি, ডেল্টা তাই না? এর ভিতর থেকে এর ভিতরে আসতে পারে, অথবা এটাকে তোমরা ডেল্টা বাই টিও টুও ধরতে পারো। আচ্ছা যদি ডেল্টা হয় আমার y, আর তাহলে আমার এখানে টোটালটার জন্য আমার x কত পাচ্ছি? মাইনাস টি প্লাস 0। এই দুটার মধ্যে দূরত্ব কত? টয়েস টাও। তাহলে এখানে এটার ক্ষেত্রে আমার ঢাল কত? ডেল্টা বাই টয়েস টাও, এটা হচ্ছে m। আর x টা কি? একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল t, তাহলে t দিয়ে গুণ দিলাম, তাহলে এটা হচ্ছে আমার টোটাল ইরোর। তাহলে এখন আমি যদি কোয়ান্টাইজেশন ইরোরটাকে মিন স্কয়ার ইরোর পাওয়ার হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে এভাবে ইন্টিগ্রেট করে বের করতে হবে এবং সেটা হচ্ছে ডেল্টা স্কয়ার বাই 12। আজকের ক্লাস এতটুকুই। কারো কোনো ডাউট আছে? স্যার একটা ডাউট আছে স্যার, মানে একটু আগের পরে অবশ্য। হ্যাঁ কি স্যার এফ কে ইজ ইকুয়ালস টু এফ নট প্লাস কে এফ এস। স্যার এখানে কে এর ভ্যালুটা ইন্টিজার ধরার কারণ কি? ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেনটা হলো কি স্যার, মানে আমাদের রেঞ্জটা তো স্যার মানে এফ নট এর ভ্যালু লেস দেন এফ এস বাই 2 হইতে হবে। এখন স্যার এইখানে যদি আমরা কে এর ভ্যালু 1 বসাই তাহলে হইতেছে এফ নট প্লাস এফ এস। তাহলে স্যার মানে এই এফ নট বাই 2 এর মাঝখানে এফ নট আর মানে এফ এস আর হলো কি এফ এস বাই 2 এর মাঝখানের যে ভ্যালুটা, ওটার জন্য কি স্যার মানে কিছু হবে না? আমি আগে প্রথমে বলি, প্রথমে কে এর ভ্যালুগুলো ইন্টিজার কেন হচ্ছে, তাই তো? জি স্যার। আচ্ছা কে এর ভ্যালুগুলো আমি ইন্টিজার এখানে বসাইছি আমার সুবিধার জন্য, যাতে হচ্ছে আমি এটা মানে আর কি গুণ দিয়ে দিয়ে আমি বুঝতে পারি যে আমার কত আসতেছে। নরমালি কি হয়? নরমালি কিন্তু এই এফ নটটা যদি বেস ব্যান্ড হয় তাহলে তোমার এই স্যাম্পল গুলা তৈরি হয় কোথায় কোথায়। আমি এই জন্যই কিন্তু এই জিনিসটা দেখাইছি। স্যাম্পল গুলা কিন্তু তৈরি হবে এটার ইন্টিজার মাল্টিপলেই। আমার কিন্তু আগের স্লাইড যদি তোমরা খেয়াল করো, আগের স্লাইডে কিন্তু ওইটা নাই, দেখছো? এই যে এন এফ অফ এস, এন এফ এস আছে, তার মানে স্যাম্পল গুলা তৈরি হচ্ছে কোথায় কোথায়? ইন্টিজার মাল্টিপলে। এই যে ঠিক আছে, 0 এফএস, এরপর একটা তৈরি হবে টয়েস এফএস, থ্রাইস এফএস। এই জন্য আমি এখানে এই বইতে আমি যখন এটা দেখলাম যে ওইভাবে দেওয়া নাই, তখন আমি নিজে থেকে এই স্লাইডগুলো অ্যাড করছি, কারণ তাছাড়া একটা কনফিউশন ক্রিয়েট হবে। এই জন্য এটা আমি আসলে কি ফ্রিকোয়েন্সি স্পেক্ট্রা দেখতেছি না, এই জন্য এখানে কে দেওয়া আছে, এই জন্যই প্লাস মাইনাস হয়। কারণ দেখো এই ভ্যালুটা তুমি পিছনের দিকেও নিয়ে গেছো কিন্তু, তাই না? এবার জিনিসটা কেন এটা ইন্টিজার হলো কে এর ভ্যালুটা, কারণ স্পেক্ট্রাটা স্যাম্পল করার পরে যে স্পেক্ট্রা তৈরি হবে সেই স্পেক্ট্রাটা এরকম হয়, এবং এই স্পেক্ট্রাটা হয় হচ্ছে তোমার একটা ইম্পালস ট্রেন দিয়ে এ করার কারণে। আমার মিটিং এর সময়ও শেষ হয়ে যাচ্ছে। এরপরে কোশ্চেনটা কি ছিল স্যার? ওই যে মানে মেইনলি এইটা রিলেটেডই স্যার, মানে ওই যে এফএস বাই 2। এখন সাপোজ আমার 3f মানে আমি এফএস বাই 2 এর বদলে স্যার একটু যদি বাড়াই, মানে ওইটার জন্য কি মানে আমার এলিয়াজিং হবে না? মানে এখানে দেওয়া আছে যে এ মাইনাস এফএস বাই 2 থেকে এফএস বাই 2 পর্যন্ত, কিন্তু এখানে মানে আমরা যদি এফ কে ইজ ইকুয়ালস টু এফ নট প্লাস কে এফ এস, এইখানে যদি আমরা 1 বসাই তাহলে হইতেছে এফ নট প্লাস এফ এস। আরে ভাই আমি এখানে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে বেসিক্যালি ওই যে এই জায়গাগুলোর ভ্যালু দেওয়া আছে, এই যে এটা এটা এটা, তো এর মধ্যে যে কোনো কিছুই যদি হয় তাহলে এলিয়াস হবে।
মোদ্দা কথা যেটা আমি বলতে চাচ্ছি, ক্লিয়ার কাট কথা, সেটা হচ্ছে যে আমার মনে করো একটা অ্যানালগ সিগন্যাল আছে, হ্যাঁ, সেই অ্যানালগ সিগন্যালটার হাইস্ট ফ্রিকোয়েন্সি মনে করলাম 10 হার্টজ। আমি যদি 20 হার্টজ গতিতে এই সিগন্যালটাকে মিনিমাম 20 হার্টজ গতিতে স্যাম্পল না করি, সেক্ষেত্রে আমার অ্যালিয়াজিং হবে। ক্লিয়ার স্যার। হ্যাঁ, এটা হচ্ছে মিনিমাম 20 হার্টজ। এখন আমি 21 হার্টজ, 22 হার্টজ, 23 হার্টজ এটাতে করতে পারি, এখন তাহলে অ্যালিয়াজিং হবে না। আমি যদি 19 হার্টজে করি, সেক্ষেত্রে অ্যালিয়াজিং শুরু হবে। 19.5 হার্টজে করলেও অ্যালিয়াজিং হবে। বোঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। তাহলে আজকে ক্লাস এখানে এসে সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। খুব কষ্ট হয়েছে সবার, আমি এটা বুঝতে পারছি। তো